হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের জীবন যৌবন, ইতিহাস ঐতিহ্য, বন্ধু বান্ধব সব কিছু ভালো মতো যাচ্ছে, ভালো মতো চলছে, ঠিক আছে। আচ্ছা, একটু লেট হয়ে গেছে, আমার 3-4 মিনিট কি 6 মিনিট হয়তো লেট হয়ে গেছে, বাট প্লিজ ডোন্ট মাইন্ড। আমি তোমাদের কন্টেন্ট গুছাইছিলাম, অনেক আগেই আসছি, বাট পিডিএফটা এখানে নিতে অনেক প্যারা হয়ে যাইতেছিল। সো ফাইনালি হয়ে গেছে। And আমাকে একটু জানাবা যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। বেশ ঠান্ডা লাগতেছে আমার, কেন জানি। আমি একটু তোমাদের এখানে কমেন্টটা দেখার ব্যবস্থা করে রাখি, যেন বড় করে এখানে দেখতে পারি আমি। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এই আইডিটা কার? ফোটনস ডেস্ক স্টাডি রুম, নামটা তো ভয়ঙ্কর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা? আমাকে ঠিকমতো দেখা না গেলেও কোনো সমস্যা নেই, বোর্ডের লেখাগুলো ঠিকমতো দেখা গেলেই হবে। আমি জানি কালো মানুষদের অনেক সময় দেখা যায় না, সো আই অ্যাগ্রি উইথ দ্যাট। জাস্ট বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, আর আমার কথাটা সুন্দর মতো তুমি শুনতে পাচ্ছ কিনা, এইটা জাস্ট আমাকে জানাইতে হবে। যদি আমার কথা শুনতে অসুবিধা হয় কিংবা বোর্ডের লেখা বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে, কারণ তোমারই বুঝতে প্যারা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই হুডিটা আমি মানে অনেক ব্ল্যাকমেইলিং করার পর এই হুডিটা পাইছি, ওকে নজর দিও না। জয়, বুঝছো? সিল তো এখন মারবো না, সিল মারবো হচ্ছে যারা যারা লাইভে আসবে না, হ্যাঁ, ক্লাস করার কথা, ওদেরকে সিল মারে দেবো জায়গা মতো। বাট তোমরা যারা ক্লাসে আছো, তোমাদেরকে কেন সিল মারবো বলো? তোমাদের তো আমি ভালোবাসি, তোমাদের তো আমি স্নেহ করি, আদর যত্ন করি, তোমাদের আমি কেন সিল মারবো? আচ্ছা, কে? হ্যাঁ, আমাকে ঠিক মতোই দেখা যাচ্ছে। আরে, আমাকে তো জোশ লাগছে দেখতে। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমার কলম কই রে? কলম কই গেয়া? কলম কিধার গেয়া? রকি, কলম কই? কলম, কলম একটু আগে আমি ক্লাস নিলাম, এখানে লিখলাম। এখন এই দেখো তো, বাথরুমে রেখে আসছি নাকি? ওকে, সো দাঁড়াও, কলমটা খুঁজে পাই, দাঁড়াও। নাই? আয় হায়, কি বলো? কলম কই? না, আমার প্যান্টের পকেটে কোনো কিছু, ও হ্যাঁ, আছে আছে, হুডির পকেটে আছে। ওকে, ঠিক আছে, পেয়ে গেছি। চলো, আজকে আমাদের পর্ব 3। আজকে আমরা পড়তেছি চলতরিৎ, এবং আমরা বিগত 2 ক্লাস ধরে চলতরিৎ পড়ে আসতেছি। চলতরিৎ পড়তে পড়তে আমরা 2টা ক্লাসে অনেক কিছু শিখে ফেলছি, যেমন কারেন্টের ইতিহাস বৃত্তান্ত সব কিছু শিখছি, যে কারেন্ট কখন হয়, ইলেকট্রন কেমনে দৌড়াদৌড়ি করে, এবং সব কিছু আমরা দেখাশোনা করছি। গত ক্লাসে আমরা একটু পড়াশোনা করতেছিলাম যে তুমি কীভাবে রোধগুলো বের করতে পারো, এবং আমরা দেখেছিলাম যে তোমরা আপেক্ষিক রোধ কীভাবে হিসাব করতে পারবা, সেই রিলেটেড কিছু ম্যাথ আমরা দেখছি, টুকটাক ম্যাথ। এবং আজকে আমি গত ক্লাসে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, গত ক্লাসে আমি একটু ভালো মতো এমফাসাইজ করে বলেছিলাম যে আমরা যত কথাবার্তা বলতেছি সব কিছু তাপমাত্রা কনস্ট্যান্ট ধরে কথাবার্তা বলতেছি, তাই না? আমরা ধরে নিয়েছিলাম যে সকল ক্ষেত্রে আমাদের যে টেম্পারেচার, এই টেম্পারেচারটা আমরা কনস্ট্যান্ট ধরছিলাম, রাইট? আচ্ছা, কেন কনস্ট্যান্ট বা অপরিবর্তনশীল ধরছিলাম? কারণ তাপমাত্রা এমন একটা জিনিস, তাপমাত্রা পরিবর্তন হয়ে গেলে তোমার রোদটা পরিবর্তন হয়ে যায়। কেন হয় সেটা আমরা দেখবো, কিভাবে হয় সেটা আমরা দেখবো এই ক্লাসে, বুঝতে পারছি? আচ্ছা, চলো আমরা শুরু করব। এখন প্রথমত, তার মানে আমি প্রথমে গত ক্লাসেই তোমাদেরকে বলে রাখছি যে তাপমাত্রা চেঞ্জ হলে কিন্তু ভাই রোধ, আপেক্ষিক রোধ, এই সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আপেক্ষিক রোধ শুধুমাত্র 2টা জিনিসের উপর নির্ভর করে বলেছিলাম, যে তোমার ওই বস্তুর উপাদানের উপর, যেটা কপার নাকি সোনা নাকি সিলভার নাকি গোল্ড, মানে এটার উপর নির্ভর করে, এবং কত তাপমাত্রায় হিসাবটা করতেছি তার উপর নির্ভর করে। কাজেই তাপমাত্রা এমন একটা ফ্যাক্টর যেটা সব কিছু উলটপালট করে ফেলতে পারে, এবং এই পুরো জিনিসটা নিয়েই আমরা কথাবার্তা বলবো, তাপমাত্রার উপর রোধের নির্ভরশীলতা। এই রোধটা তাপমাত্রার উপর ঠিক কিভাবে নির্ভর করে। 7 মিনিট কেন লেট হয়েছে? আর 1 মিনিট বাড়ায় বলবো না, 6 মিনিট লেট হয়েছে। ওকে, 6 মিনিট লেট হয়েছে আমার। ওয়ালাইকুম আসসালাম। প্রমিতা ক্লাসে নাই না? তাহলে প্রমিতা সিল খাবে আজকে। আচ্ছা দেখো, আমরা এইটা আগে বোঝার চেষ্টা করি। আমরা তো অলরেডি জানি যে তড়িৎ প্রবাহ কখন হয়, তড়িৎ প্রবাহ কিভাবে হয়, এগুলো আমরা জানি।
এটা যদি জাস্ট বুঝতে পারো তাহলে তুমি একটু ফিল করতে পারবা যে তাপমাত্রা বৃদ্ধি হলে তাহলে কি ঘটে। আচ্ছা, আমরা যে ধাতুগুলো ইউজ করি, যে ধাতুর মধ্যে দিয়ে আমাদের তড়িৎ প্রবাহিত হয়, এই ধাতুর মধ্যে অনেকগুলো ইলেকট্রন থাকে, তাই না? মুক্ত ইলেকট্রন থাকে। আচ্ছা, এরকম একটা ধাতু নেই, ধরো এটা একটা ধাতু যেটা নিয়ে আমরা ধরো কথাবার্তা বলে ফেলছি যে এটার মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রন যায়, ইলেকট্রন কার্নেলের সাথে সংঘর্ষ হয়, কার্নেলের সাথে সংঘর্ষ হওয়ার কারণে তার মধ্যে একটা বাধা তৈরি হয়, এই বাধাটাকে আমরা গত ক্লাসে বলেছিলাম রোধ। আচ্ছা, এবার আমার মজার বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা তাপমাত্রা বৃদ্ধি করব। তাপমাত্রা বৃদ্ধি করে আমরা দেখব যে কি রকম পরিবর্তন হয়, সংঘর্ষ কি বাড়ে নাকি সংঘর্ষ কমে যায়, বাধা কি বাড়ে নাকি বাধা কমে যায়। আচ্ছা, তার আগে একটু কেমিস্ট্রিতে ঢুকতে চাই। কেমিস্ট্রিতে আমি প্রথম ক্লাসে ঢুকেছিলাম, একটু জাস্ট ডুব দিয়েছিলাম, এবার আরেকটু ডুব দিব। তোমরা কি এটা দেখেছো কিনা যে যদি তুমি একটা পরমাণুকে শক্তি দাও, তুমি যদি একটা পরমাণুকে শক্তি দাও অথবা পরমাণুর মধ্যে শক্তি নিক্ষেপ করো, তাহলে তার শেষ কক্ষপথের ইলেকট্রন কিছু শক্তি শোষণ করে বের হয়ে যেতে পারে। কি বললেন ভাই? এটা তো জীবনে শুনি নাই। হ্যাঁ, আরে তুমি ক্লাস 9-10 পড়ছো না কেমিস্ট্রিতে? ইন্টারমিডিয়েটও তো পড়ার কথা যে একটা ইলেকট্রন শক্তি নিয়ে তার কক্ষপথ থেকে লাফ দিতে পারে। এবং অনেক আমরা জিনিসপত্র পড়ছি কেমিস্ট্রিতে যে বর্ণালী নিক্ষেপ হয়, বর্ণালী বের হয়ে আসে, অনেক হাবিজাবি অনেক কিছু ভুগিঝুগি করছি। কেমিস্ট্রির সাথে আমার একটা আলাদা দুশ্মনী আছে, সেটা পরে অন্যদিনে আলোচনা করবো না। তো ইলেকট্রন কিন্তু শক্তি শোষণ করতে পারে, শক্তি শোষণ করে সে লাফ দিতে পারে, বের হয়ে যেতে পারে। তো আমরা যে ধাতুগুলোর কথা বলতেছি, ধাতুর শেষ কক্ষপথেও ইলেকট্রন আছে এবং বেশ ভালো পরিমাণেই এই ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় ঘোরাফেরা করে, যার কারণেই তো আমি ইলেকট্রিসিটি পাই। তো আরও কিছু ইলেকট্রন থাকে যারা মুক্ত হইতে হয়তো পারে নাই। সবাই তো মুক্ত হইতে পারে না ভাই, কারো কারো কপাল তো ভালো হয় না। বাট যখন তারা শক্তি পাবে, তারা শক্তি নিয়ে লাফ দিতে পারবে, শক্তি নিয়ে মুক্ত হয়ে যেতে পারবে, রাইট? তাহলে এইখানে আমার কিছু ইলেকট্রন আগে থেকেই ছিল। এটা একটা পরিবাহীর আমি কথা বলতেছি। কার কথা বলতেছি? পরিবাহীর কথা বলতেছি, মনে রেখো, পরিবাহীর কথা বলতেছি। আমি বলতেছি এগুলো একটা পরিবাহীর কথা। পরিবাহী, পরিবাহী বা এটা আমরা হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর, যারা কন্ডাক্ট করে, কন্ডাক্ট মানে হচ্ছে পরিবহন করা, যারা পরিবহন করে বা যারা কন্ডাক্ট করে তাদেরকে বলে পরিবাহী বা কন্ডাক্টর। আচ্ছা, এর মধ্যে অলরেডি আগে থেকে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে, আছে নাকি নাই? হ্যাঁ নাকি না বলতে হবে। অনেক পরিমাণ মুক্ত ইলেকট্রন আছে, কিন্তু আরো হয়তো বা বেশ কিছু ইলেকট্রন মুক্ত হইতে পারে নাই, কারণ তাদের ফ্যামিলি তাদেরকে সাপোর্ট করে নাই। ফ্যামিলি মানে হচ্ছে তাদের যে নিউক্লিয়াসটা আছে সেগুলো তাদেরকে সাপোর্ট দেয় নাই, ছাড়ে নাই, যার কারণে তারা মুক্ত হইতে পারে নাই। বাট সবার জীবনে সময় আসে, তোমরা যখন ভার্সিটিতে উঠবা তোমরা দেখবা আলটিমেটলি তোমরা পরিবার ছেড়ে থাকা শুরু করে দিচ্ছ। সবাই পরিবার থেকে বের হতে পারে না, অনেকে কলেজ লাইফে বের হয়ে চলে আসে, যেমন আমি মুক্ত হয়ে গেছি, এরা মুক্ত হয়ে গেছে। বাট সবার মুক্ত হওয়ার সময় সবসময় হয় না। কিছু কিছু সময় মুক্ত হওয়ার জন্য কিছু বিশেষ জিনিসপত্র ঘটাইতে হয়, যেমন আমার শক্তি দিতে হবে, যার কারণে যারা মুক্ত হইতে পারে না এই যে ইলেকট্রনগুলো, তারাও মুক্ত হবে। এখন শক্তি জিনিসটা কিভাবে দেয়? শক্তি জিনিসটা কেমনে দেয়? শক্তি জিনিসটা আমি আগুন দিয়ে দিতে পারি। বুঝতে পারো না তুমি জিনিসটা, শক্তি কিভাবে দেয়? শক্তি মানে হচ্ছে মানে কেমনে বুঝাবো? শক্তি এই কাজ করার ক্ষমতা, এটাকে আমরা বলছি শক্তি। এখন তাপমাত্রা বা তাপ, তাপ তাপ কিন্তু একটা শক্তি। আগুনের মধ্যে কিন্তু শক্তি থাকে। আমি কয়লা দিয়ে আগুন জ্বালাই, সেই আগুনকে ব্যবহার করে আমি শক্তি বের করে নিয়ে আসতে পারি, কাজ করতে পারি, জেনারেটর চালাতে পারি, ইঞ্জিন চালাতে পারি। ইঞ্জিনের মধ্যে আমি তেল দিচ্ছি, তেলে আগুন জ্বলতেছে, আগুনের তাপ উৎপন্ন হচ্ছে, ওই তাপকে আমি শক্তি হিসেবে গাড়ি চালাতে পারতেছি। মানে আগুনের মধ্যে তাপ আছে, আগুনের মধ্যে এই তাপটাকে আমরা বলছি শক্তি। কাজে তাপ এক ধরনের শক্তি। যদি এই জিনিসটাকে আমি গরম করি, গরম আমি কেমনে করব? গ্রীষ্মকালে গরম হইতে পারে, সূর্যের তাপে গরম হইতে পারে, আগুনে গরম হইতে পারে। যখন এটা গরম হবে, গরম হওয়ার অর্থ হচ্ছে এর মধ্যে শক্তি বাড়বে। যেই জিনিসটা গরম বুঝে মনে রাখবা সবসময়, তার মধ্যে শক্তি বেশি থাকে। যেটা কম বা কম গরম সেটার মধ্যে শক্তি কম থাকে। এইটা অনেক গরম আমি ধরে নিলাম যে এখন নর্মাল অবস্থায় আছে, এই তো চিল। এখন আমি এটাকে হর্ষ করে একটু আগুন দিলাম, একটু তাপ দিলাম, একটু গরম করলাম, তাহলে আমি একে শক্তি দিচ্ছি। শক্তি দিলে কি হবে? এটা গরম হবে। গরম হলে কি হবে? এটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তাহলে আমি প্রথমত এটা কি করলাম? তাপমাত্রা বৃদ্ধি করতেছি। আমি এটার যে টেম্পারেচার বা তাপমাত্রা, আমি এটার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা বৃদ্ধি করলাম বা টেম্পারেচার বৃদ্ধি করলাম। ঠিক আছে, আমি তাপমাত্রা বৃদ্ধি করলাম বা টেম্পারেচার আরে বন্ধু তুমি সরো কেন? আমি তাপমাত্রা বৃদ্ধি করলাম বা টেম্পারেচার বৃদ্ধি করলাম। ওকে ওকে, ঠিক আছে ভাই, আপনি তো তাপমাত্রা বা টেম্পারেচার বৃদ্ধি করে দিয়েছেন।
বৃদ্ধি করলে কি হবে, এখন যে ইলেকট্রনগুলো মুক্ত হইতে পারে নাই তারা শক্তি পাবে, তারা মুক্ত হওয়া শুরু করবে। কাজেই এইখানে ইলেকট্রনের সংখ্যা আরো বেড়ে যাবে। এইখানে যে ইলেকট্রন, আগে থেকে তো ইলেকট্রন ছিলই, ইলেকট্রনের সংখ্যা আরো বেড়ে যাবে। এটা হলো নর্মাল অবস্থা, এটা হলো নর্মাল অবস্থা। এরপরে আমি যখন তাপমাত্রা বা টেম্পারেচার বৃদ্ধি করব, তখন এই পুরা জিনিসটার সিন হয়ে যাবে এই রকম, যে এইখানে আগের চেয়ে ইলেকট্রন সংখ্যা অনেক বেশি, এইখানে আগের চেয়ে ইলেকট্রন সংখ্যা অনেক বেশি। এটাকে তুমি সাইডে সরাই দিয়ে এখানে দেখো, আমি দেখাচ্ছি। তোমরা হাতে আঁকাও, যেহেতু আমার কাছে ক্ষমতা আছে, আমার কাছে সক্ষমতা আছে, স্মার্ট বোর্ড আছে, তাই আমি কপি করতেছি। তোমাদের তো সেই সক্ষমতা নাই। অনেকে থাকতে পারে, অনেকে মানে ভেটো দিবে যে ভাই আমি আইপ্যাডে নোট করি। তো তোমার এসব বড় লোকের কথা আমি বলতেছি না, যারা খাতায় নোট করতেছো একটু কষ্ট করে আঁকায় নাও, আমার কাছে ক্ষমতা আছে, আমি কপি করে নিলাম। তাপমাত্রা বৃদ্ধি করলে আমার ইলেকট্রনগুলো বেড়ে গেল, অনেকগুলো ইলেকট্রন। এখন আরে সর্বনাশ ভাই, এত ইলেকট্রন, তাহলে তো কারেন্ট আরো বেশি হয়ে যাবে, কারেন্ট তো বেড়ে যাবে। কারেন্ট যদি বেড়ে যায়, তার মানে ভাই যত বেশি কারেন্ট, যত বেশি প্রবাহ, তত ভালো প্রবাহ, তার মানে বাধা তত কম। আর ভাই কারেন্ট বাড়তেছে, ভাই কারেন্ট বাড়তেছে মানে বুঝতেছেন, কারেন্ট বাড়তেছে তার মানে বাধা কম পাচ্ছে, বাধা কম পাচ্ছে মানে বুঝতেছেন মানে রোধ কম। লজিক্যালি কথাটা ঠিক আছে। হ্যাঁ, ইলেকট্রন তো অনেক বাড়তেছে, আমার তড়িৎ প্রবাহ তো আমার আমার তড়িৎ প্রবাহ তো বাড়তেইছে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ বাড়বে, ঠিক আছে। বাট কথা হচ্ছে ইলেকট্রনগুলো যে, যদি ইলেকট্রন থাকলে তো হবে না, ইলেকট্রনগুলোকে তো গতিশীল হওয়া লাগবে। খুব ভালো, ভেরি গুড, আমার অনেকগুলো ইলেকট্রন, সাবাস, মাশাআল্লাহ। কিন্তু থাকলেই তো হবে না, গতিশীল হওয়া লাগবে। এখন এত মানুষ, আমার তো তার বড় হয় নাই, আমার তো তার মানে আমি তারের মধ্যে তো কিছু করি নাই যে তারটা অনেক বড় হয়ে গেছে, অনেক ফাঁকা জায়গা, এখন বাধা ছাড়া চলে যাবে, এমন তো আর করি নাই। তার তো আগের মতোই আছে, আগে যতটুকু চিকন ছিল এখন ততটুকু চিকনই আছে। বাট আগের চেয়ে কার্নেলের সংখ্যা বেড়ে গেছে। কার্নেল বেড়ে গেছে মানে, কার্নেল বেড়ে গেছে মানে বাধার পরিমাণটা বাড়ছে। আমি বলেছিলাম কার্নেল কোনগুলো, বাধা দেয় কোনগুলো, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথেই বাধা পায়, একটা ইলেকট্রন আরেকটা পরমাণু নিউক্লিয়াসের সাথেও বাধা পাইতে পারে। সবচেয়ে বেশি বাধা পায় আরেকটা ইলেকট্রনের কাছে। তো মানে নিজেরাই নিজেদেরকে পা ধরে টানে আর কি, নিজেরাই নিজেদেরকে ডিস্টার্ব করে। তো আগে এই ইলেকট্রনটা সুন্দর মতো ধাক্কা খাইতো, এদিকে আসতো, এদিকে ধাক্কা খেয়ে আবার চলে যাইতো, এটা ধাক্কা খাইতো। এখন কিন্তু অনেক ইলেকট্রন, এখন সবাই ছোটাছুটি করবে, এদের মধ্যে অনেক ধাক্কাধাক্কি হবে, কাজে বাধার পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। বুঝছো, পরিবাহিতে অলরেডি অনেক ইলেকট্রন ছিল, পরিবাহিতে অলরেডি অনেক ইলেকট্রন আছে, অলরেডি টু মাচ, অলরেডি টু মাচ ইলেকট্রনস, প্রচুর ইলেকট্রন এখানে অলরেডি আছে। তাপমাত্রা বাড়ানো মানে এই ইলেকট্রনটা অলরেডি তো হয়ে আছে ভাই, ভরে গেছে, ঢাকা শহরের মতো গিজগিজ করতেছে মানুষ, আমি এর মধ্যে আরো মানুষ দিতেছি, তাহলে যানজট আরো বাড়বে, সমস্যা আরো বাড়বে। তাইলে এইখানে যদিও তাপমাত্রা বৃদ্ধি পাইছে, আমার ইলেকট্রন সংখ্যা এন মানে কি, একক আয়তনের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা যদিও আমার বৃদ্ধি পাইছে, বাট আমার রোধ কমবে না, রোধও কিন্তু আমার ইনক্রিজ করবে। লজিক্যালি ইলেকট্রন সংখ্যা বাড়লে অনেক ইলেকট্রন, অনেক বেশি প্রবাহ হবে, এমন হওয়ার কথা না, বাট এমনটা হয় না, কারণ এটা ঢাকা শহর ভাই, প্রচুর মানুষ আছে এখানে অলরেডি, আমি মানুষের সংখ্যা আরো বাড়াই দিছি, সুবিধা তো হবেই না, অসুবিধা হবে আরো, যানবাহন যাতায়াতে সমস্যা তৈরি হবে, আরো বেশি সমস্যা তৈরি হবে, বাধা আরো বেশি হবে। সো রোধ বৃদ্ধি পায় যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে আমি বলতে পারতেছি পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রার বৃদ্ধিতে রোধ বাড়ে, তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়বে, তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে, ভালো কথা। আচ্ছা আমাকে বলো তো, আমি গত ক্লাসে বলছিলাম না যে আপেক্ষিক রোধ তাপমাত্রার উপর নির্ভর করে, ভাই রোধ যদি অনেক বেড়ে যায়, আপেক্ষিক রোধ মানে কি, আপেক্ষিক রোধ তো একটা রোধ, রোধ আমি যে কোনো দৈর্ঘ্য প্রস্থের জন্য হিসাব করতে পারি, আর আপেক্ষিক রোধ আমরা এক মানের ক্ষেত্রফল এবং এক মানের দৈর্ঘ্য মানে 1 মিটার এবং 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের জন্য আমরা হিসাব করি। তো কোনো তারের যদি রোধ বাড়ে, সেই তার থেকে যদি আমি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল এবং 1 মিটার দৈর্ঘ্যের একটা অংশ কেটে নিয়ে আসি, আগের চেয়ে এই অংশের রোধও বাড়া যাবে না, বুঝো নাই, কিছু বুঝি নেই ভাই। আগে একটা তার ছিল, বুঝছো, আগে এই তারের রোধ ছিল ধরো আর, এখান থেকে আমি ছোট একটা অংশ কেটে নিলাম, কি পরিমাণ, একক ক্ষেত্রফল
এবং একক দৈর্ঘ্যের একটা তার কেটে ফেললাম, এটার যে রোধ হবে সেটাকে আমরা কি বলি? আপেক্ষিক রোধ। একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফল, মনে আছে? আচ্ছা, এখন তাপমাত্রা বাড়াইলে ভাই এটার রোধ তো বাড়া যাবে, এটার রোধ তো বাড়া যাবে। তাহলে এখান থেকে যদি আমি আবার আগের মতো একক ক্ষেত্রফল একক দৈর্ঘ্যের একটা অংশ নিয়ে আসি, এটার যে রোধ, এই রোধও আগের চেয়ে বৃদ্ধি পাবে না? বাড়বে তো। তাহলে আমি এটাই বলতেছি যে তোমার রোধ বাড়তেছে, তার মানে তাপমাত্রার সাথে সাথে আপেক্ষিক রোধও বাড়বে। রোধ এবং আপেক্ষিক রোধ বাড়বে, রোধ এবং আপেক্ষিক রোধ বাড়বে। রোধ এবং আপেক্ষিক রোধ বাড়বে। বুঝতে পারতেছি? এইটুকু বুঝছে কিনা আমাকে বলবা, এইটুকু বুঝেছি কিনা আমাকে জানাবা, জানাইলে ভালো হবে, আমাকে একটু জানায়ও। কে এত মেসেজ দেয় রে আমারে? পড়লাম না তোমার মেসেজ, যাও। শুরুর ক্লাসগুলো কোথায় পাবা? তুমি এই গ্রুপে লাইভ অবস্থায় আছে, লাইভ অবস্থায় আছে, লাইভে গেলে পাবা। আমার আইডি থেকে আমি লাইভ নিয়েছিলাম, ওখানেও তুমি পাবা। অথবা তুমি যদি চাও যে লাইভের মধ্যে যে আমি গল্প করি, কমেন্ট পড়ি, এগুলো ছাড়াও তুমি ক্লাসগুলো করবা, আমার ভাই এগুলো দরকার নেই ভাই, আমার খালি জিনিসগুলো দেখান তাহলে হয়ে যাবো। তাহলে তুমি আমার ইউটিউব চ্যানেলে যেতে পারো, আমি অলরেডি লিঙ্ক গ্রুপে দিয়ে দিই, তুমি ইউটিউব চ্যানেলে যাইও পাবা, আমি ক্লাস শেষে আবার লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন সবসময় তো এই ঘটনা এমন নাও হতে পারে। আমি এটা বলতেছিলাম পরিবাহীর জন্য। এখন দুনিয়াতে পরিবাহী ছাড়া অনেক কিছু আছে, অপরিবাহী আছে, ওটা তো হিসাব বাদে দিলাম। অপরিবাহী মানে যেটা পরিবহন করতেই চায় না। অপরিবাহী মানে কি? অপরিবাহী মানে হচ্ছে যেটা পরিবহন করতেই চায় না, অপরিবাহী। অপরিবাহী অপরিবাহীর কথা বলে আসলে লাভ নাই। অপরিবাহী পরিবহন করতেই চায় না মানে করবেই না অপরিবাহী। বাট যখন তাপমাত্রা দিবা, ওটার মধ্যে কিছু কিছু ইলেকট্রন শক্তি পেয়ে বের হয়। তো আগে কোনো ইলেকট্রনই ছিল না, এখন অপরিবাহীর মধ্যে একটু ইলেকট্রন বের হয়। আগে কোনো ইলেকট্রন ছিলই না, যার কারণে কোনো তড়িৎ প্রবাহই হইতো না। অনেক বাধা, মানে ইলেকট্রনই নাই, কারেন্টই নাই। কারেন্ট নাই মানে কি? মানে এত বেশি বাধা দিচ্ছে যে কারেন্টই নেই। বুঝছো কিন্তু খালি সংঘর্ষ হইলে যে রোধ হবে এমনটা না কিন্তু। রোধ, হ্যাঁ, সংঘর্ষের সাথে রিলেটেড, সংঘর্ষ বাড়লে রোধ বাড়ে। বাট রোধ জিনিসটা কি? কারেন্ট কতটুকু প্রবাহ হচ্ছে তার উপর নির্ভর করে না। যদি কারেন্টই না থাকে, বিভব দিছি, কারেন্টই নাই, তাহলে আমি বলবো ভাই এটা এমন একটা জিনিস নিছেন যার রোধ অনেক বেশি, এর মধ্যে কোনো কারেন্টই পাচ্ছি না। বুঝছো? তো অপরিবাহী যেগুলো, এগুলোর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, যার কারণে কোনো কারেন্ট থাকে না, অনেক বেশি রোধ। আমি বলি রোধ ইনফিনিটি, অসীম পরিমাণ রোধ, অসীম পরিমাণ বাধা, যতই ভোল্টেজ দাও কারেন্ট তুমি পাবাই না। কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে হতে পারে তাদের কিছু কিছু ইলেকট্রন মুক্ত অবস্থায় বাইরে চলে আসতে পারে, হতে পারে। তো তখন আমি হয়তো বা কিছু পরিমাণ তড়িৎ প্রবাহ পাইতে পারি, আগে পাচ্ছিলামই না, এখন তাপমাত্রা বাড়লে কিছু পরিমাণ পাইতে পারি, তার মানে বাধা একটু কমে গেছে, বুঝছো? তো রোধ একটু মানে তোমার কমে যায় কি বলে অপরিবাহীর ক্ষেত্রে। অপরিবাহী গুরুত্বপূর্ণ না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। দেখো, সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর ভাই, সেমিকন্ডাক্টর পড়েই নাই, সমস্যা নাই। সেমিকন্ডাক্টর মানে কি জানো? সেমিকন্ডাক্টর মানে হচ্ছে মোটামুটি যারা হালকা হালকা পরিবহন করে, বাট অত ভালো পরিবহন করে না। যেমন সিলিকন হইতে পারে একটা, জার্মেনিয়াম হইতে পারে একটা। তোমার পরিবাহী যারা, পরিবাহীর শেষ কক্ষপথে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে, সহজেই দিয়ে দিতে পারে। সেমিকন্ডাক্টরের শেষ কক্ষপথে চারটা ইলেকট্রন থাকে, চারটা ইলেকট্রন থাকে, সহজে সে দিতে পারে না। চারটা ইলেকট্রন বেশ, বুঝতেছে, মানে বেশ সুস্থিত অবস্থায় থাকে, তো ইলেকট্রনগুলো সহজে বের হইতে পারে না। হালকা হালকা কিছু কিছু ইলেকট্রন বের হয়, অল্প অল্প ইলেকট্রন থাকে, অল্প অল্প তড়িৎ প্রবাহিত হয়, খুব বেশি তড়িৎ প্রবাহিত হয় না। বুঝো জিনিসটা? সেমিকন্ডাক্টর কথা বলতেছি। তার মানে যদি একটা সেমিকন্ডাক্টর রাখাই, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে খুব বেশি ইলেকট্রন থাকে না, অল্প অল্প, এই একটা দুইটা অল্প ইলেকট্রন থাকে, ভেরি লো ইলেকট্রন, ভেরি লেস। যখন তুমি এটার টেম্পারেচার মানে তাপমাত্রা বাড়াবা, তাপমাত্রা কেমনে বাড়ায়? তাপ দিয়ে বাড়ায়। তো তাপ দিয়ে যদি তুমি কোনো কিছু বৃদ্ধি করো, তাহলে অবশ্যই সেটা অনেক শক্তি পাবে। অ্যান্ড শক্তি যদি পায়, তাহলে সে চেষ্টা করবে তার ইলেকট্রনগুলোকে মুক্ত করার, ইলেকট্রনগুলো মুক্ত হওয়ার চেষ্টা করবে, কিছু মুক্ত হবে এবং আগের চেয়ে ইলেকট্রন একটু বৃদ্ধি পাবে। তো চিন্তা করো, এই এলাকায় কোনো মানুষই থাকতো না, একজন দুজন থাকতো, এখন মোটামুটি 5-7 জন থাকতেছে। এটা কি খুব বেশি হয়ে গেছে জনসংখ্যা? হয় নাই তো। তার যেই
আগের চেয়ে এখানে কিন্তু আমার একক আয়তনের ইলেকট্রন সংখ্যা বাড়লো, এবং যার কারণে রোধ কিন্তু কমে যাবে। তুমি এখন বুঝবা না ভাই, আপনি বললেন যে ইলেকট্রন বাড়লো যার কারণে সংঘর্ষ বাড়বে, সংঘর্ষ বাড়ার কারণে রোধ বেড়ে যাবে, আবার এখানে দেখেন এখানে তো ইলেকট্রন বাড়লো, তাহলে এখানে তো সংঘর্ষ বাড়ার কথা। তুমি এভাবে চিন্তা করতেছো কেন? তুমি এভাবে চিন্তা করো। দেখো, আমি তোকে উদাহরণ দিলাম না যে ঢাকা শহর অনেক মানুষ, অলরেডি অনেক মানুষ, আর যদি মানুষ বাড়াও অসুবিধা বাড়বে। আর এই শহরে মানুষই নেই, 2 জন থাকে। তুমি এখন একটা 5 জন দিলা, তার একটা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল গঠন করলো, এবার তার সুন্দর মতো থাকবে। এখানে তো সমস্যা নেই, এখানে বাড়ানো তো ভালো একটা জিনিস। সো এইখানে আমার রোদটা কমে যায়, বাট এখানে অলরেডি বেশি হয়ে গেছে ভাই, গিঞ্জি এলাকা হয়ে গেছে ভাই, পুরান ঢাকার দিক গেলে তাকানো যায় না, কষ্টে বুকটা বের হয়ে কান্না করে, এরকম একটা অবস্থা। বংশালের দিকে গেলে মারা যাই মনে মনে, ঢুকলে বের হইতে লাগে 2 ঘন্টা, এত জ্যাম, এত মানুষ বেশি। তো এইসব জায়গায় যদি তুমি আরো ইলেকট্রন বাড়াও, আরো সমস্যা। সো এই হলো আমার ঘটনা। এই কারণে সেমিকন্ডাক্টরের বাংলা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীতে তাপমাত্রা বাড়লে রোধ, অর্ধপরিবাহীতে তাপমাত্রা বাড়লে রোধ, আপেক্ষিক রোধ, আমি আরোধ লিখলাম, আরোধ মানে আপেক্ষিক রোধ কমে। বুঝছো জিনিসটা? কমে। এবং আরেকটা আছে কিছু বিশেষ ধরনের অ্যালয় আছে, বুঝছো? মানে কিছু কৃত্রিম কিছু প্রোডাক্ট আছে, যে মানুষ কিছু কৃত্রিম প্রোডাক্ট বানাইছে মানুষের জীবনে, মানুষ তার প্রয়োজনে কিছু কৃত্রিম জিনিসপত্র বানাইছে। যেমন হইতে পারে যে তুমি চিন্তা করলা তুমি একটা জিনিস বানাইতেছো, সেই জিনিসটা তুমি অ্যান্টার্কটিকাতেও নিয়ে যাবা, তুমি সাহারা মরুভূমিতেও নিয়ে যাবা। বুঝছো জিনিসটা? তুমি একটা যন্ত্র বানাইছো। ধরো ওই যে আমার এই ল্যাপটপটা, হ্যাঁ, আমার এই ল্যাপটপটা, এখন এই ল্যাপটপটা তো আমেরিকাতেও সেল হইতে পারে, এই ল্যাপটপটা সাইবেরিয়াতেও সেল হইতে পারে, এই ল্যাপটপটা তোমার সাহারা মরুভূমিতেও সেল হইতে পারে, কেউ কিনতেই পারে, চাইলে শখ হইতে পারে না, কিনতেই পারে। এখন ধরো আমার এটার মধ্যে কি করা লাগবে, আমার সার্কিট বানাইতে হবে, মানে তড়িৎ প্রবাহ লাগবে, কারেন্ট ছাড়া তো কিছু চলবেই না। তো আমার এটা বানানোর জন্য এটার মধ্যে কিছু রোধ ব্যবহার করা লাগবে, এবং আমি হিসাব করে নিছি যে আচ্ছা আমার এই সার্কিটে এত ভোল্টেজ থাকে, আমার এত কারেন্ট লাগবে, তাহলে সেই হিসাব করে আমি একটা রোধ সেট করব যে আমার এত মানের রোধ দরকার, তাহলে আমি সেই রোধটা এখানে বসাবো। এখন এই ল্যাপটপটা কেউ নিয়ে গেল আমেরিকায়, যেখানে তাপমাত্রা অনেক কম হয়ে গেল, আবার এই ল্যাপটপটা কেউ নিয়ে গেল তোমার আফ্রিকায়, যেখানে তাপমাত্রা অনেক বেড়ে গেল। তাই তাপমাত্রার সাথে সাথে রোদ চেঞ্জ হবে না? রোদ যদি চেঞ্জ হয় তাহলে কারেন্ট চেঞ্জ হবে না? তো কারেন্ট, এসব ডিভাইসে কারেন্ট চেঞ্জ হলে তো অনেক সমস্যা, এসব ডিভাইসে কারেন্ট চেঞ্জ হয়ে গেলে অনেক সমস্যা। কারেন্টের মানের উপর তোমার সিগন্যাল প্রসেসিং, ডিসপ্লে অনেক কিছু নির্ভর করে। এই জন্য মানুষজন চিন্তা করলো এমন কিছু একটা বানাইতে হবে যেটা তাপমাত্রা চেঞ্জ হলে রোদ তেমন চেঞ্জ হয় না। এটা তো সমস্যা। তাপমাত্রা বেড়ে গেছে, ওমা রোদ বেড়ে গেছে, রোদ কমে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে, ওমা রোদ বাড়ে গেছে, সমস্যা। এই জন্য আমরা বিশেষ কিছু অ্যালয় তৈরি করলাম বা সংকর ধাতু তৈরি করলাম। আমরা কিছু সংকর ধাতু, কিছু বিশেষ সংকর ধাতু পাওয়া যায়, তোমাদের বইয়ে একটু রিং করে নিও, বিশেষ কিছু সংকর ধাতু আছে, যেমন ম্যাগনেসিয়াম জাতীয়, কিংবা হতে পারে তোমার ওই সালফেট জাতীয় কিছু সংকর ধাতু আছে, বিশেষ সংকর ধাতু। এই বিশেষ সংকর ধাতুতে আবার তোমার রোধ পরিবর্তন হয় না, রোধ পরিবর্তন হয় না। কিছু বিশেষ সংকর ধাতু এক্সিস্ট করে, ঠিক আছে? সো 3 ধরনের ঘটনা ঘটতে পারে, যে তোমার আইদার রোধ বেড়ে যাবে তাপমাত্রা বৃদ্ধি পাইলে, যেটা পরিবাহীর ক্ষেত্রে হয়, তোমার আইদার রোধ অনেক কমে যাবে তাপমাত্রা বৃদ্ধি পাইলে, যেটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হয়, কিংবা অপরিবাহীর ক্ষেত্রে একটু পরিমাণ হতে পারে। আবার কিছু বিশেষ সংকর ধাতুও থাকে যার আবার অত বেশি আহামরি মানে ডিপেন্ডেন্সি নাই এগুলোর উপর। বুঝতে পারতেছো জিনিসগুলা? বইলো এই তোমরা এত ভালোবাসা বিনিময় করতেছো কেন ভাই? শুয়ে ক্লাস করেন কে ভাই? কে শুয়ে ক্লাস করে? শুয়ে ক্লাস করা ভালো না। আমি একসময় ক্লাস করছি অবশ্যই, আমি মিথ্যা কথা বলবো না, তবে ওই ক্লাসগুলো খুব বেশি ফ্রুটফুল হয় নাই। আমার কলেজ লাইফ তো খুবই ইন্টারেস্টিং একটা কলেজ লাইফ, তোমাদেরকে আমি বলবো, শুনবা আমার কলেজ লাইফের কাহিনী শুনবা?
আমার কলেজ লাইফের কাহিনী কিন্তু বেশ ইন্টারেস্টিং, দাঁড়াও বলতেছি। সেমিকন্ডাক্টর এগুলো কি অ্যালয় এগুলো, এগুলোর নাম আসলে আমার খুব বেশি মনে নেই, আমার দুইটা মনে আছে। একটা ছিল তোমার নাইক্রোম জাতীয় যেই ধাতু, সংকর ধাতুগুলো, নাইক্রোম একটা সংকর ছিল, আর ছিল ম্যাগনেসিয়াম সংকর ধাতু যেগুলো ছিল। আরো ছিল, আরো 3-4টা ছিল। তোমাদের বই একটু রিডিং পড়া লাগবে, বুঝছো, বই একটু রিডিং দিবা, রিডিংয়ে দেখবে এগুলো অনেকগুলো আসবে। আমার মাথায় নাই আসলে, সেই অনেক বছর আগে মেডিকেল অ্যাডমিশন দেওয়ার সময় এগুলো মুখস্থ করছিলাম যে এই সংকর ধাতু, তো এখন তো ভুলে গেছি এগুলো। বই তো রিডিং পড়বা, বই রিডিং পড়ার সময় একটু পড়ে নিবা কষ্ট করে, একটু কষ্ট করে বইটা রিডিং পড়বা। না ব্রোঞ্জ না। আচ্ছা, তো আমি একটু রিক্যাপ করে দিই। এই যে এই পার্টটা সেমিকন্ডাক্টরটাকে রিক্যাপ করে দিচ্ছি যে পরিবাহীর মধ্যে অনেক ইলেকট্রন অলরেডি থাকে, কাজেই ইলেকট্রন যখন বেড়ে যায় সংঘর্ষের পরিমাণ অনেক বেড়ে যায়, মারামারি লাগা যায়, এই জন্য বাধা বেড়ে যায়, মানে রোধ বেড়ে যায়। আচ্ছা, সেমিকন্ডাক্টরের মধ্যে কিন্তু আমার ইলেকট্রন থাকে অনেক কম, পরিবহন করার মতো মানুষ অনেক কম। সো আমি যখন ইলেকট্রন একটু বাড়াই দেই, সেমিকন্ডাক্টর অনেক খুশি হয় যে ধন্যবাদ মালিক, আপনি আমার জীবনে অনেক উপকার করছেন, এবং এই ইলেকট্রনগুলো এখন খুব সুন্দর মতো তড়িৎ প্রবাহ করতে পারে। বাধা টাধা তেমন বাড়ে না, বাধা অনেক কমে যায়, ইলেকট্রন বেড়ে যাচ্ছে, প্রবাহ বেড়ে যাচ্ছে, তড়িৎ প্রবাহ সুন্দর, সবকিছু তো সুন্দর, তার মানে তড়িৎ প্রবাহে বাধা কমে যাচ্ছে, তো আমার তড়িৎ প্রবাহে বাধা অনেক কমে যায়। সো এটা এটা বাংলা একটা কথা আছে, তেলা মাথায় তেল দিতে হয় না। অলরেডি তেল তেল হয়ে আছে, ওখানে তুমি আরো তেল দিবা, দেখবা চিপচিপা হয়ে গেছে, ভালো লাগতেছে না, বুঝছো, শুকনা খসখসে শরীর, ওখানে তুমি একটু তেল দিবা, দেখবো অনেক সুন্দর হয়ে যাবে জিনিসটা, মনে রাখতে পারো এমনি। আচ্ছা, আমার কলেজ লাইফের কথা হচ্ছে, আমি তোমার এসএসসি দেওয়ার পর করোনা ভাইরাস শুরু হয়, বুঝছো। আমি এসএসসি যখন দিচ্ছি তখন দেখতাম যে চীনে মানুষজন করোনা আক্রান্ত হচ্ছে, করোনা নামে একটা ভাইরাস আছে, ওটার দেশে আইলে কিন্তু সব শেষ হয়ে যাবো, একদম খতম। আমি বলছি এগুলো কি দেশে আইবো কেমনে আইবো আমাদের দেশে, বাংলাদেশে আইলে টিকবো না কিছু, ভাইরাস টাইরাস কি বাংলাদেশে আসলে, বাংলাদেশে মানে যে পরিবেশ, ভাইরাস এসে ভাইরাস 2বার পা ধরে মাপচায় পালাবে, এরকম একটা জিনিস। কিন্তু কয়েকদিন পর দেখি আসলে ভাইরাস চলে আসছে, ধুমে ধুমে খালি মানুষ আক্রান্ত হচ্ছে, এবং সব লকডাউন হয়ে গেছে। এখন কলেজে তো উঠা লাগবে, 6 মাস ধরে বসে আছি, অ্যাডমিশন কিছু হয় না, কলেজ টলেজ কিছু আসেন। পরে নরডেমে ভর্তি হইলাম, তাও ক্লাস মাস শুরু হয় না, কিছুই হয় না করোনার জন্য। তারপর কি হইলো, তারপর বললো যে অনেক হয়ে গেছে, তোমাদের পিছিয়ে পড়া যাবে না, তোমাদের ক্লাসগুলো অনলাইনে শুরু হবে। তো তখন শুরু হলো অনলাইন। তার আগে অনলাইনে ক্লাস যে করা যায় এমনি, এরকম মানুষ অনেক কম ছিল, বুঝছো। এর আগে, করোনার আগে মানুষজন অনলাইনে পড়াইতো, বোর্ডে টোর্ডে, ক্লাসই করতো না তেমন কেউ। তো মোটামুটি মানুষজন মোটামুটি এখন আছে অনলাইনে ক্লাস যে করে, এটা করোনার কারণে। তো করোনার সময় মানুষজন অনলাইনে ক্লাস করা শুরু করে। আমার নটরডেম কলেজে প্রথম 6-7 মাস ক্লাস হয়েছে অনলাইনে, বাসায় বসে বসে। তো তখন ঘুম থেকে উঠতাম, ঘুম থেকে উঠে তো চোখে কিছু বুঝতেছি না, ক্লাস তো শুরু হয়ে গেছে 9টার সময়, আমি ঘুম থেকে উঠছি 9টার সময়, ফোনটা ওপেন কইরা জুমে জয়েন করতাম, জয়েন করে প্রেজেন্ট দিতাম, রোল নাম্বার 34, ইয়েস ম্যাম, ক্যামেরা অফ, মাইক অফ, কম্বলের তলে ঢুকা ঘুম। এইভাবে আমি প্রথম 6-7 মাস কাটাইছি। তারপর যে ধরাটা খাইছি, ওফ, এই ধরাটা আমি আজীবন মনে রাখবো। মানে ফার্স্ট পেপারে ফেল করছি, বুঝছো, ম্যাথে আমি, এমন একটা অবস্থা, মাথা টাথা গরম হয়ে গেছে একদম। পরে সেকেন্ড ইয়ারে প্রচুর কষ্ট করা লাগছে, বুঝছো। নরডেমে তো এমনি তোমার ক্লাস করে, তারপরে তোমার নরডেমের অনেকে আসো রিলেট করতে পারবা, যে ক্লাস, ল্যাব রিপোর্ট এগুলা করে নিজে পড়ার সময় অনেক কম পাওয়া যায়, তো অনেক কষ্টে মেনটেন করা লাগছে জিনিসগুলো। আর কুইজ যে দিতাম, বাপরে বাপ, খোদা রে খোদা। সো নরডেমে কেউ থাকলে রিলেট করতে পারবা। সো অনেক প্যারা হয়ে গেছে আসলে ওই সময়, আমার কলম আবার হারিয়ে গেছে, এই তো কলম পাই গেছি এবার পকেটের মধ্যে। তো রোদ তোমার চেঞ্জ হতে পারে, পরিবাহীর ক্ষেত্রে রোদ বৃদ্ধি পায় তাপমাত্রা বাড়লে, অপরিবাহী এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোদ কমে যায়, এবং কিছু কিছু সংকর ধাতু আছে, যেমন তোমার নাইট্রোম জাতীয় সংকর ধাতু কিংবা ম্যাঙ্গানেসিয়াম দিয়ে কিছু সংকর ধাতু তৈরি করা হয়, বেশ বড় বড় নাম, আসলে মনে নাই, তুমি বই দেখবা বিশাল বড় বড়, মনে রাখা লাগবে না, জাস্ট এই নামগুলো মনে রাখবা, যেমন নাইক্রোম, ম্যাগনেসিয়াম, এরকম। তো এই কিছু জিনিসপত্র আছে যেগুলোর তাপমাত্রা বাড়লে রোদ তেমন একটা চেঞ্জ হয় না। তাপমাত্রার সাথে রোদের যদি গ্রাফ চিন্তা করো, যে তাপমাত্রা ধরো এটা হচ্ছে রোদ আর এটা হচ্ছে তাপমাত্রা, তাহলে তুমি দেখবা যে তাপমাত্রা বাড়লে রোদ আহামরি তেমন একটা চেঞ্জ হচ্ছে না। তাপমাত্রা তুমি যতই বাড়াও, এটা ধরো কি হলো, এটা ধরো তাপমাত্রা এইদিকে,
তাপমাত্রা, এদিকে রোদ, তুমি দেখবা তাপমাত্রা বাড়াইলেও রোদ আহামরি চেঞ্জ হবে না, একদম স্ট্রেট লাইন তো পাবা না, একটু এরকম পাবা যে মোটামুটি সিমিলার থাকে, তাপমাত্রা বাড়লে রোদ মোটামুটি সিমিলার থাকে, এরকম না, এই যে এরকম, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, লাস্ট যে ভিডিওটা দিলেন ওইখানে ভাইয়া কি কোনো ফিল্টার লাগাইছেন নাকি? এগুলো কিছু বলা যাবে না স্যার, পজ করেন, টয়লেট চাপছে, ওখানে টয়লেট করে দাও, যেখানে বসে আছো ওখানে টয়লেট করো। আচ্ছা দেখো, তাহলে এবার রোধের উষ্ণতা সহগ, তাহলে আমি বললাম যে ভাই তাপমাত্রা যদি বাড়ে বা উষ্ণতা যদি বাড়ে, উষ্ণতাকে বাংলায় বলে তাপমাত্রা, মানে ভালো ভাষায় বলে তাপমাত্রা। তাপমাত্রা, তুমি তো কারো মানুষের নাম তাপমাত্রা রাখতে পারবে না, এ তাপমাত্রা কেমন আছিস, ভালো নি? তো তাপমাত্রা একটা সুন্দর একটা শব্দ আছে উষ্ণতা, অনেক মেয়ের নাম হয় উষ্ণতা, মানে নামটা কি ইউনিক, মানে নামটা কত সুন্দর, উষ্ণতা, এই জন্য লেখা আছে উষ্ণতা সহগ, বা এটাকে তাপমাত্রা সহগও বলে। যার তো সৌন্দর্য ভালো লাগে না, অ্যাস্থেটিজম ভালো লাগে না, তুমি বলবা রোধের উষ্ণতা সহগ। আর যার একটু মনে হয় যে নামগুলো একটু সুন্দর হবে, অ্যাস্থেটিক হবে, বললেই মনের মধ্যে ভালো লাগবে, তারা বলতে পারো রোধের উষ্ণতা সহগ। এখন উষ্ণতা সহগ জিনিসটা কি? উষ্ণতা সহগ একটু সংজ্ঞাটা পড়ো, সংজ্ঞাটা পড়ার পর আমি বুঝাই দিচ্ছি। তুমি যদি 1 ওহম রোধের কোনো একটা পরিবাহী নাও, পরিবাহী হতে পারে, অপরিবাহী যে কোনো বস্তু হতে পারে, তুমি যদি 1 ওহম রোধের কোনো বস্তু নাও, সেই রোধের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করো সেলসিয়াস অথবা কেলভিনে, 1 ওহম রোধ নিবা, নিয়ে তুমি তার তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করবা। 1 কেলভিন আর 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন কিন্তু সেম, তাপগতিবিদ্যা পড়লে তুমি বুঝবা। এটা আমি বলে রাখি যে কেলভিন স্কেলে বা সেলসিয়াস স্কেলে, তুমি তো 19-এ পড়ে আসছো, কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেল দুইভাবে তাপমাত্রা মাপা যায়। আমাদের শরীরের উষ্ণতা আমরা মাপি থার্মোমিটারে, যেখানে লেখা থাকে ফারেনহাইট, একটা স্কেল গেল। ম্যাক্সিমাম জিনিসপত্র হিসাব করা হয় সেলসিয়াসে, 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটে, আমরা পড়ছি। সেলসিয়াস একটা আছে, আরেকটা আছে কেলভিন, কেলভিন আরেকটা স্কেল। সো সেলসিয়াসে 1 ডিগ্রি বৃদ্ধি পাওয়া, এর অর্থ হচ্ছে কেলভিনেও 1 ডিগ্রি বৃদ্ধি পাওয়া, দুইটা একই জিনিস। তো তুমি 1 ওহম রোধ নিবা, 1 ওহম রোধের কোন একটা বস্তু, তার তাপমাত্রা তুমি 1 কেলভিন অথবা 1 সেলসিয়াস, একই জিনিস, বৃদ্ধি করবা, তাহলে তার রোধ যতটুকু চেঞ্জ হবে সেটাকে আমরা বলি রোধের উষ্ণতা সহগ। তাহলে আমরা কি বলতেছি? আমরা বলতেছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে তাকে ওই পরিবাহীর উপাদানের রোধের উষ্ণতা সহগ বলে। খুবই কঠিন একটা সংজ্ঞা, বাট আমি তোমাকে আরেকবার বলি, আরেকবার বুঝো জিনিসটা। তোমার তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা, অনেক ঠান্ডা। এই অবস্থায় তুমি একটা রোধ নিছো যার মান হচ্ছে 1 ওহম, একক মানের রোধ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবার এই রোধের তুমি যে তাপমাত্রাটা, সেটা তুমি 1 ডিগ্রি বৃদ্ধি করবা, 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলা। আচ্ছা, তাহলে এটার রোধের যতটুকু পরিবর্তন হবে সেটাকেই বলে রোধের উষ্ণতা সহগ। এটাই বললো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে তাকে ওই পরিবাহীর উপাদানের রোধের উষ্ণতা সহগ বলে। এটা পরিবাহীর হতে পারে, এটা অপরিবাহীর হতে পারে, এটা সেমিকন্ডাক্টরেরও হতে পারে, বাট এখানে সংজ্ঞাটা লেখা পরিবাহীর উষ্ণতা সহগ। উষ্ণতা নামে আমার কেউ নাই, খোদা রে খোদা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানুষজন এত, তোমরা তো নিকৃষ্ট মন মানসিকতার, আমি কি বলবো। আমার কেউ যদি থেকেও থাকে তার নাম উষ্ণতা না, এটা এটা কনফার্ম। আচ্ছা, বুঝছো, তোমার রোধের উষ্ণতা সহগ বুঝছো। এইগুলার কি পিডিএফ দেওয়া হয়? হ্যাঁ দেওয়া হয়, অবশ্যই দেওয়া হয়, লাইভ শেষে লাইভের ক্যাপশনে পাওয়া। হ্যাঁ, ওই যে গ্রাফটা আঁকালাম ওই গ্রাফটা হচ্ছে বিশেষ সংকর ধাতুর। আর নর্মাল যদি অন্যান্য ধাতুর কথা চিন্তা করো, যে সংকর ধাতুর ক্ষেত্রে গ্রাফটা এরকম, আর এদের ক্ষেত্রে গ্রাফটা হবে এরকম, যে পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, তো এদিকে তাপমাত্রা এদিকে রোধ, তো গ্রাফটা হবে এরকম। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গ্রাফটা হবে এই যে এরকম, টি এদিকে, আর তো এটা কমে যাবে এটা গ্রাফটা। আর এটার ক্ষেত্রে বাড়বেও না কমবে না, মোটামুটি স্টেবল থাকে আর কি, একদম স্টেবল তো রাখা পসিবল না, বাট একটা রেঞ্জের মধ্যে স্টেবল থাকে আর কি, হালকা চেঞ্জ হতে পারে। আচ্ছা, আমরা একটা ফর্মুলা দেখবো এটার। দেখো, ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি
কি নিচ্ছি আমরা? ধরে নিচ্ছি। কি ধরবো? যে কোনো কিছু ধরতে পারো, আমার কলার ধরতে পারো। এই কি পড়াছে এগুলো কিছু বুঝি না। অথবা তুমি ভালো কিছু ধরতে পারো। আমরা ধরে নেই যে 0°C অথবা এটাকে কেলভিনে কত বলে? 273 কেলভিন। যেসব বিশেষ বান্দাগণ এখনো সেলসিয়াস কেলভিনে কনভার্ট করতে পারো না, 9 10 পড়াশোনা করো নাই, আমি জানি অনেকে আসো আহাম্মক, তাদের জন্য আমাকে 30 সেকেন্ড দিতে হবে। ভালো যারা আছো একটু 30 সেকেন্ড আমাকে সময় দাও, আহাম্মকদের একটু বুঝাই দেই। তুমি সেলসিয়াসের সাথে 273 যোগ করবা, তাহলে তুমি কেলভিন পাবা। তুমি কেলভিনের থেকে 273 বিয়োগ করবা, তাহলে তুমি সেলসিয়াস পাবা। মনে রাখো, আজীবন মনে রাখবা, এটা অনেক কাজে আসবে। পড়াশোনা যে করো নাই তার প্রায়শ্চিত্ত হচ্ছে এইটা, এটা মনে রাখবা। আচ্ছা, এখন 0°C মানে কত কেলভিন? 273 যোগ করো। 273 কেলভিন তাপমাত্রায় আমি ধরে নিচ্ছি কোন পরিবাহীর রোধ হচ্ছে, আর নট। নট, এই যে জিরো, এটাকে বলা হয় নট। নট মানে কি ভাই? নট মানে না, না, নট মানে হচ্ছে জিরো। এটা গ্রিক ভাষায় নট, নট মানে হচ্ছে জিরো। NAUGHT, নট। অনেকে মনে করে নট হচ্ছে NOT, নট না, এটা হচ্ছে NAUGHT, এটা মানে হচ্ছে শূন্য। তো 0°C তাপমাত্রায় আমি ধরে নিচ্ছি কোনো কিছুর রোধ থাকে আর নট। ওকে, এখন আমি এটার তাপমাত্রা বৃদ্ধি করে বানাইলাম T°C, মানে কত কেলভিন? মানে হচ্ছে টি কেলভিন। টিকে তার টাকা মনে করতে পারো, বাট টাকা মনে করো না, আমি বৃদ্ধি করছি T°C। তাহলে আমি কতটুকু বৃদ্ধি করছি? আমার তাপমাত্রার পরিবর্তন কত? তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ডেল টি। ধরো তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ডেল টি, বুঝছো? আচ্ছা, এভাবে চিন্তা করো, আমি ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করছি। কি বললাম আমি ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করছি। আচ্ছা, 0° থেকে ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করলে, ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি, টি ইউজুয়ালি কেলভিনের ক্ষেত্রে ইউজ করা হয়। সো আমি তোমাকে ধরো বললাম যে ডেল টি কেলভিন ইনক্রিজ করলাম, আবার আমি তোমাকে এটা বললাম যে সেলসিয়াসের ক্ষেত্রে থিটা ইউজ করে, যে ডেল থিটা পরিমাণ আমি বৃদ্ধি করলাম। দুইটা আসলে একই, দুইটা একই, ডেল থিটা আর ডেল টি একই হবে। কেন? কারণ সেলসিয়াস আর কেলভিনে পরিবর্তন সেম। আচ্ছা, কারণ সেলসিয়াস কেলভিনে পরিবর্তন সেম। সো এটা আসলে একই জিনিস। কেলভিন হিসাব করলে যে পরিবর্তনটা, সেটাকে আমি বলছি ডেল টি, সেলসিয়াসের পরিবর্তনকে আমি বলছি ডেল থিটা। আচ্ছা, 0 থেকে ডেল থিটা বৃদ্ধি করলে তাপমাত্রা, নতুন তাপমাত্রা কত? ডেল থিটা। 0 থেকে ডেল থিটা বাড়ছে, ডেল থিটা। অথবা এটাকে বলতে পারো 273 থেকে ডেল টি পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 273 প্লাস ডেল টি, তাই তো? আচ্ছা, 273 প্লাস ডেল টি পরিমাণ আমার, এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, তো পরিবর্তন যেহেতু আমরা সেলসিয়াস নিয়ে হিসাব করি, পরিবর্তন যেহেতু একই, যেহেতু জিনিসগুলো আমরা সেলসিয়াস নিয়ে হিসাব করি জিনিসগুলো। আচ্ছা, সেলসিয়াস নিয়ে আমরা হিসাব করি নাকি করব? আচ্ছা, করি না, দুইটা নিয়ে করা যেতে পারে। এখন তাপমাত্রা বৃদ্ধি করার কারণে θ°C অথবা T° কেলভিন বৃদ্ধি করার কারণে নতুন যে তাপমাত্রা, এই তাপমাত্রায় রোধ আমি পাচ্ছি আর। T° এর সমান তো T প্লাস, আচ্ছা দাঁড়াও, আচ্ছা, তো আমার এটা হচ্ছে, তাহলে T° কেলভিনে বৃদ্ধি করলাম, হয়ে গেল 273 প্লাস ডেল টি, বা টিও লিখতে পারো অনেকে। আর 0 থেকে আমি থিটা বৃদ্ধি করলে হয়ে গেল ডেল থিটা। আচ্ছা, এখন তাপমাত্রা বৃদ্ধি করছে, তাহলে অবশ্যই রোধ বাড়বে, আগের রোধ তো আর থাকবে না। তো নতুন রোধটা আমার হয়ে গেছে আর, আমি শুধু আর লিখছি, আর। আচ্ছা, তাহলে আমাকে বলতে পারবে আর এর কত পরিবর্তন হইল? আর এর পরিবর্তন কত হইল? আর এর পরিবর্তন হচ্ছে তোমার ফাইনাল রোধ মাইনাস আগের রোধ, আর মাইনাস আর নট, বুঝছো? নতুন রোধ মাইনাস আগের রোধ, এটা হচ্ছে আমার রোধের পরিবর্তন, যেটাকে আমরা ডেল আর বলতে পারি। ডেল আর বললাম আমরা এটাকে আমরা বললাম ডেল আর। কথা সত্য, কথা এখন পর্যন্ত ঠিক আছে। এবার আসো, কথাটা হচ্ছে এবার আমরা ঐকিক নিয়ম করব। এবার আমরা কি করব? এবার আমরা করব ঐকিক নিয়ম। এবার আমাদের কথা হচ্ছে ঐকিক নিয়ম করব, যে সেলসিয়াসে করি, তুমি ডেল থিটাতেও করতে পারো, ডেল টিতেও করতে পারো। ডেল থিটাতেই করি, যে ডেল থিটা পরিবর্তনে
ডেল থিটা পরিবর্তনে, বুঝো জিনিসটা, ডেল থিটা পরিবর্তনে আর নট রোধের বৃদ্ধি হয় ডেল আর। কথাটা বুঝো নাকি বুঝো না? আর নট মানের একটা রোধ আছে যার তাপমাত্রা আমি ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করছি। ডেল থিটাও বলা যায়, ডেল টিও বলা যায়, একই মান হবে। সেলসিয়াস আর কেলভিন স্কেলে তাপমাত্রা পরিবর্তন সমান। আচ্ছা, ডেল থিটা বা ডেল টি পরিবর্তনে আমার আর নট মানের একটা রোধ বৃদ্ধি পায় ডেল আর। যে ডেল আর এর মান কত? আর মাইনাস আর নট, নতুন রোধ মাইনাস আগের রোধ। এটা কিন্তু আগের রোধ বলা যাবে না, এটা বলা লাগবে 0°C তাপমাত্রার রোধ। ঠিক আছে? আচ্ছা, নতুন রোধ মাইনাস 0°C তাপমাত্রার রোধ। এবার আমার সংজ্ঞাটা কি? সংজ্ঞা হচ্ছে একক রোধ বা 1 ওহম রোধের তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে যদি আমি 1 ডিগ্রি বৃদ্ধি করি বা একক বৃদ্ধি করি, পরিবর্তনে 1 ওহম রোধের বৃদ্ধি কত হবে? ডেল আর ডিভাইডেড বাই আর নট ডেল থিটা। বুঝো নাকি বুঝো না বলো তো? 2 লাইনেও করতে পারো। এটাকে আগে এক করো। ঐকিক নিয়ম শিখছো না ছোটবেলায়, যে ডেল থিটায় হয় ডেল আর, তাহলে একে হবে ডেল আর বাই ডেল থিটা। ঠিক আছে, এবার পরের লাইনটা করো। আর নটে হয় ডেল আর বাই ডেল থিটা, তাহলে একে কত হবে? ডেল আর বাই ডেল থিটা বাই আর নট। 2 লাইনে করি, তোমরা বুঝো নাই তাই না? আমার সুন্দর কৃতি শিক্ষার্থীরা, তোমরা বুঝো নেই। এটা এখানেই থাক, এটা আর নটই থাক। তাহলে এটা হচ্ছে আমার ডেল থিটা আসলো ঐকিক নিয়ম। এবার এটা এটাও এক করো, তাহলে হবে আমার ডেল আর বাই ডেল থিটা ইন্টু আর নট ডেল থিটা। এখন এটাকেই তো বলে ওই পরিবাহীর রোধের উষ্ণতা সহগ। ওই যে 0°C তাপমাত্রা আমি হিসাব শুরু করছি। 0°C তাপমাত্রায় 0°C তাপমাত্রায় 1 ওহম রোধের যদি আমি তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটাকেই আমরা বলি আলফা। কাজে এটা হচ্ছে আমাদের আলফা বা রোধের উষ্ণতা সহগ। তো আমরা বলতে পারি তার মানে রোধের উষ্ণতা সহগ, তার মানে আলফা বা রোধের উষ্ণতা সহগ। রোধের উষ্ণতা সহগ বা আলফা কে মুছার দরকার নেই, আমি তো একই জিনিস লিখি বাট এপাশ ওপাশ করে লিখি। রোধের উষ্ণতা সহগ আলফা ইকুয়ালস টু কি আসে এখানে? ডেল আর ডিভাইডেড বাই আর নট ডেল থিটা। বুঝি কথাটা কি বুঝতে পারছি? আচ্ছা, তুমি এখানে ডেল থিটাও বলতে পারো, ডেল টিও বলতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন ডেল আর মানে কি? ডেল আর মানে হচ্ছে ডেল আর মানে হচ্ছে নতুন রোধ মাইনাস 0°C রোধ ডিভাইডেড বাই 0°C রোধ ইন্টু ডেল থিটা, মানে তুমি কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করেছো। আচ্ছা, মুছার কিন্তু কারণ নেই, আমি কিন্তু মুছতেছি না, আমি খালি জিনিসটাকে একটু সাইডে সরাচ্ছি। আমার বোর্ডে যেহেতু জায়গা কম, এই কারণে। তোমার খাতে তো অফুরন্ত জায়গা, তোমার তো সরাসরি করার দরকার নেই, একটার পর একটা খালি লিখে যাওয়া। ঠিক আছে না? আচ্ছা, এই হচ্ছে হিসাব নিকাশ। হ্যাঁ, এই হচ্ছে আমার হিসাব নিকাশ। এখন এখান থেকে তুমি কিছু জিনিস হিসাব নিকাশ করতে পারবা, আরো হিসাব নিকাশ করতে পারবা তুমি এখান থেকে চাইলে। My life is so nice, so pretty। এই গানটা আমার পছন্দ, শালা গানের লিরিক্সই মনে থাকে না কখনো, খালি মাথার মধ্যে ঘুরে, বুঝি না। এই ফর্মুলা কিন্তু এখান থেকে আমার হয়ে গেছে, আলফার একটা ফর্মুলা আমরা পাইছি এখান থেকে। আমাকে বলতে পারবা আলফার একক কি হবে? আলফার একক কি হবে? আমাকে বলতে হবে যে আলফার একক কি। আমাকে বলতে হবে যে ভাই আলফার একক কি। আলফার একক, আলফার একক তুমি দেখো, হিসাব করো। উপরে কি আসে? রোধের পরিবর্তন, মানে উপরে আসতেছে ওহম, নিচে কি আছে? নিচে আছে এটা একটা রোধ না, এই রোধের একক হচ্ছে ওহম। আর এটা কি? তাপমাত্রার পরিবর্তন। যদি সেলসিয়াসে হিসাব করো, এটা হবে ডিগ্রি সেলসিয়াস, অথবা এটা তোমার কেলভিনও হইতে পারে। আগে সেলসিয়াসে দেখি, তাহলে ওহম ওহম কাটা থাকবে 1/ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। এইটা হবে আমার একক, এইটা হবে আমার একক।
অথবা যদি তুমি কেলভিন ইউজ করো সেম জিনিস, খালি এখানে কেলভিন চলে আসবে, যে কেলভিন ইনভার্স 1। ঠিক আছে, মুছার দরকার নেই, এটা সমস্যা নেই, থাকলেও সমস্যা নেই, আমি যেটা মুছলাম। আমার তো বোর্ড আমার সুন্দর রাখার জন্য আমি মুছতেছি, বুঝছো? কাটাকাটিটা লিখে রাখো তোমার খাতায়, তখন খাতায় জায়গা আছেই। আমার দোষ দিছে যে আমার জন্য নাকি হচ্ছে কে এটা অরিজিৎ নাকি করতে পারে না, নোট করতে পারে না ভালো মতো, যখন প্রাইজ পায় না। তুমি বোকার স্বর্গে বাস করতেছো। তুমি প্রথমত আমার সাথে সাথে উঠাবা কেন? তুমি আমার আর লেখা শেষে উঠাবা, আমি যখন বুঝাইছি তখন বুঝবা, বুঝা শেষে উঠাবা। এই তো বুঝা গেছে, এবার ঠাস ঠাস করে উঠাবা। আচ্ছা, অথবা সাথে সাথে উঠাইলে মুছা লাগবে না। আমি কখন হয়েছে এটা মুছে একদম নতুন একটা জিনিস লিখছি না, আমি যে এখানে এটা মুছে এটাকে এই জায়গায় লিখছি, এখানে আগে থিটা লেখা ছিল, ডেল থিটা লিখছি, তোমার তো মুছা লাগতোই না, একটা ডেল বসে যেত সামনে, হয়ে যেত। চালাক, একটু চালাক হইতে হবে। এটার একক গেল ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন। তাহলে এটার মাত্রা কত? এটার মাত্রা তাপমাত্রাকে থিটা দিয়ে প্রকাশ করে মাত্রার ক্ষেত্রে, তো এটার মাত্রা হবে থিটা ইনভার্স 1। হ্যাঁ, আচ্ছা, এবার আসো এই ইকুয়েশন থেকে কিছু জিনিসপত্র লেখা যায়। যেমন আমি কি ইকুয়েশন পাইলাম? আমি পাইলাম যে আলফা সমান সমান, আমি পাইলাম যে আলফা ইকুয়ালস টু আর মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট ডেল থিটা, আর নট ডেল থিটা। আচ্ছা, তুমি একটু ক্রস গুণ করতে পারো বন্ধুরা, এখান থেকে এটার সাথে একটু গুণ করে দিতে পারো। গুণ করে দিতে পারো আলফা আর নট ডেল থিটা ইকুয়ালস টু আর মাইনাস আর নট। ও মাগো, কি সুন্দর কথা। আচ্ছা, এই কথা তো বলে দিছে। এবার তুমি একটা কাজ করতে, এই আর নটগুলোকে একসাথে নিয়ে আসো তো। তাহলে এইটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো, তো তুমি পাবা যে আর নট প্লাস আলফা আর নট ডেল থিটা ইকুয়ালস টু আর। ও মাগো, এটা তো সুন্দর কথা লাগতেছে। আচ্ছা, একটু একটা কাজ করো তো, এটাকে এই পাশে লেখো, ওটাকে ও পাশে লেখো, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, আর নট প্লাস আলফা আর নট ডেল থিটা। আর কি কমন নেওয়া যায়? আর নট কমন নেওয়া যায় না? অবশ্যই ভাই, আর নট অবশ্যই কমন নেওয়া যায়, আর নট অবশ্যই কমন নেওয়া যায়। তাহলে আর ইকুয়ালস টু আর নট কমন নাও, এখান থেকে আর নট চলে গেলে থাকে কি? কিছুই থাকে না, মানে 1 থাকে, প্লাস এখান থেকে আর নট চলে গেল, তাহলে থাকলো কি? আলফা ডেল থিটা। ও মাগো, কি সুন্দর কথা। তাহলে এইটা হচ্ছে আমার, যদি তুমি 0°C তাপমাত্রায় রোধ জানো এবং রোধের উষ্ণতা সহগ জানো, তাহলে যে কোনো পরিমাণ তাপমাত্রার পরিবর্তনে নতুন রোধ কত হয় তুমি বের করতে পারবা। ভাইয়া, আমরা ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড কে রেজিস্ট্যান্স কি কেতে রেজিস্ট্যান্স সেম ধরি, কিন্তু কেন? না, আমরা তো 0°C তাপমাত্রায় রোধ আর 0°K তাপমাত্রায় রোধ তো সেম হবে না। আমি বলছি 0°C তাপমাত্রায় রোধটা হিসাব করবা, ওইটা হচ্ছে আর নট। এবং তাপমাত্রার যে পরিবর্তনটা হিসাব করবা না, যে কত ডিগ্রি তাপমাত্রা বাড়াইছি, পরিবর্তন কেমন হিসাব করবা? কোনো একটা মাপকাঠি তো লাগবে। তো তুমি আইদার সেলসিয়াসে মাপবা, বা কেলভিনে মাপবা, বা ফারেনহাইটে মাপবা। তো তুমি যদি সেলসিয়াসে যেটা পাবা, যেমন 10 ডিগ্রি থেকে 15°C হয়েছে, তাহলে 5 ডিগ্রি বৃদ্ধি হয়েছে সেলসিয়াসে। কেলভিনে মাপলেও একই জিনিস পাবা, কেলভিনে মাপলেও একই জিনিস পাবা, বুঝছো? এই জন্য আমরা বলি যে যেহেতু আমরা তাপমাত্রার পরিবর্তন নিয়ে কাজ করতেছি এখানে, আর নট তো 0°C হয়ে গেছে, ওটা তো সেলসিয়াস, অবশ্যই সেলসিয়াস লাগবে। কিন্তু আমরা এই কাজগুলো যে করি, এগুলো তো করি পরিবর্তন নিয়ে, তাই না? যে কত ডিগ্রি পরিবর্তন হয়েছে, আমি চেঞ্জ করছি কতটুকু। তো চেঞ্জ তো সেলসিয়াস আর কেলভিনে একই জিনিস, এই জন্য এখানে সেম আসে, এই জন্য এখানে সেম আসে, এই জন্য এখানে তুমি সেলসিয়াস বা কেলভিন দুইটাই সেম আসবে এখানে আলফার ক্ষেত্রে। তাহলে ইহা একটি ফর্মুলা, ইহা একটি ফর্মুলা, ইহা একটি ফর্মুলা, এবং ইহা আরেকটি ফর্মুলা। দুটি ফর্মুলা থেকেই, দুটো আসলে একই ফর্মুলা। এটা এমনভাবে লেখা যেন সহজে আলফা বের করা যায়, এবং ইহা এমনভাবে লেখা যেন সহজে নতুন রোধ বের করা যায়। আচ্ছা, তাহলে এবার পুরো জিনিসটা যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে কি হচ্ছে? সামারাইজ করলে হচ্ছে যে আমরা যদি এমন একটা রোধ নেই যেই রোধের
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মনোযোগ দিয়ে শুনবা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 1 ওহম নিলাম। এবার এইটার তাপমাত্রা আমি 1 ডিগ্রি বৃদ্ধি করব। এখন বৃদ্ধি করার ক্ষেত্রে সেলসিয়াসে বৃদ্ধি করা আর কেলভিনে বৃদ্ধি করা একই জিনিস, কারণ দুইটার পরিবর্তনটা সেম, দুইটার স্কেলের ভাগগুলো সেম, দুইটার স্কেলটা সিমিলার টাইপের পরিবর্তন হয়। 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়া মানে 1 ডিগ্রি কেলভিনে বৃদ্ধি পাওয়া, একই জিনিস। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওহম রোধের একটা যে কোনো কিছু নিব, তার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন বৃদ্ধি করব, তাহলে নতুন যে রোধটা পাবো হিসাব করব কতটুকু রোধ বৃদ্ধি পাইছে। যতটুকু রোধ বৃদ্ধি হবে এই পরিবর্তনটাকে আমরা বলি তোমার তাপমাত্রা সহগ। এখন তাহলে আমরা একটু ঐকিক নিয়ম করব। আমরা ধরে নিছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা রোধ আছে যার মান হচ্ছে আর নট। ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করলে তার রোধ হয়ে যায় আর, তাহলে রোধের পরিবর্তন কত? ডেল আর বা নতুন রোধ মাইনাস 0 ডিগ্রির রোধ। আচ্ছা, তাপমাত্রার পরিবর্তন হয়েছে ডেল থিটা পরিমাণ। এবার দেখো ডেল থিটা পরিমাণ রোধের তাপমাত্রার পরিবর্তনে আর নট মানের একটা রোধের বৃদ্ধি হয় ডেল আর। তাহলে ঐকিক নিয়ম করো, সবগুলো যদি এক হইতো, যে 1 ডিগ্রি পরিবর্তন 1 একক রোধের, তাহলে কতটুকু হবে? আর ডেল আর ডিভাইডেড বাই আর নট বাই ডেল থিটা, ঐকিক নিয়ম। এটাই তো আমার আলফা, যে একক রোধের একক তাপমাত্রা পরিবর্তনে যে পরিমাণ রোধের পরিবর্তন হয়, এটাই হচ্ছে আমাদের আলফা। আমি সেটাই লিখছি যে আলফা সমান সমান ডেল আর ডিভাইড বাই আর নট বাই ডেল থিটা, বা ডেল আর মানে হচ্ছে নতুন রোধ মাইনাস 0 ডিগ্রি রোধ। আমি বললাম আলফার একক কি, তুমি হিসাব করো, উপর একটা ওহম, নিচে এটা হচ্ছে ওহম, আর এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি কেলভিন যেটা বলো। তাহলে হিসাব করলে ওহম ওহম কাটা থাকবে ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি কেলভিন, যেহেতু আলফার ক্ষেত্রে সেলসিয়াস আর কেলভিন একই হিসাব দিবে আমাকে। এটার মাত্রা হচ্ছে থার্ড ব্র্যাকেট থিটা ইনভার্স 1, থিটা হচ্ছে তাপমাত্রার মাত্রা বোঝায়। এখান থেকে তুমি একটা হিসাব নিকাশ করে তুমি এই ইকুয়েশনটা বের করতে পারো। এটা একই ইকুয়েশন, শুধু এটা পার্থক্য কি, এইখানে একটা আর এর এক্সপ্রেশন দেওয়া আছে, এখানে সহজে আর বের করতে পারবা এই মানগুলো তুমি বসাইলে, আর এখান থেকে সহজে তুমি আলফা বের করতে পারবা এই মানগুলো বসাইলে আলফা বের হবে। এই ছিল আমাদের কথাবার্তা। এখন কথা হচ্ছে আমরা কিছু অঙ্ক দেখবো, বুঝছো? আমরা কিছু অঙ্ক দেখবো। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এবং অনেকে ভুল জানে যে বিষয়টা, হ্যাঁ, অনেকে ভুল যেটা মনে করে যে ডেল আর যেটা আমরা হিসাব করি, ডেল আর এটা কিন্তু রোধের পরিবর্তন। হ্যাঁ, আরেকটা আছে ডেল আর হচ্ছে রোধের পরিবর্তন, আর এই যে ডেলটি, এই মুছে গেল কেন? মুছিস না বাপ, সবাই গালি দেয় আমাকে। কই গেল, চলে গেল কেন? আচ্ছা, ডেল আর লিখছিলাম। আচ্ছা, আর ডেলটি যেটা বা ডেল থিটা বলো, এইটা কি বুঝায় বলো তো? এইটা কিন্তু বুঝায় না যে আমি তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করছি। এই ফর্মুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমার হিসাবটা শুরু করা লাগবে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে। এইটা অলওয়েজ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে পরিবর্তন, এইটা অলওয়েজ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে পরিবর্তন, এবং আর নট অলওয়েজ 0 ডিগ্রি সেলসিয়াসের রোধ, 0 ডিগ্রি সেলসিয়াসের রোধ। অনেক সময় এই ফর্মুলায় অনেকে বলে রোধের পরিবর্তন, ঠিক আছে? অনেক সময় এইখানে কোন ফর্মুলায়, যে এই ফর্মুলায় অনেকে রোধের পরিবর্তন হিসাব করে। এই ফর্মুলায় যে রোধের পরিবর্তন মানে এখনকার রোধ মাইনাস তাপমাত্রা বাড়ানোর পরে রোধ। আগে হিসাব করা লাগবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত, আর নটটা আগে হিসাব করা লাগবে। সব হিসাবের বেস পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। কিছু অঙ্ক দেখবো আমরা, অঙ্ক দেখলে ক্লিয়ার হবে। এটা বলে বুঝাইতে গেলে কনফিউশন হয়ে যাবে। আমরা একটু অঙ্ক দেখি, তাহলে একদম আইডিয়াগুলো ক্লিয়ার হবে। কিছু অঙ্ক আছে, এগুলো করলে সব আইডিয়া তোমার ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। বুঝছো, কিছু কিছু জিনিস বলে বোঝানো যায় না, করে দেখাতে হয়। কিছু জিনিস বুঝছো বলে বোঝানো যায় না, করে দেখাতে হয়। যেমন একটা হচ্ছে দায়িত্ববোধ, যেমন গুরুত্বপূর্ণ কথা যাব কি না, ভালো লাগছে না, পরে যাবনি। দেখো, কোন তারের উষ্ণতা সহগ 1.2 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। এভাবেও লেখা যায় যে প্রতি ডিগ্রি সেলসিয়াস, অথবা এভাবেও লেখা যায়, বুঝছো, যে জানে লেখে। আর নট হচ্ছে 50 ওহম। তাপমাত্রা যদি 50 ডিগ্রি সেলসিয়াস করা হয়, এই তারের রোধ কত হবে? প্রশ্নে কি কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে আমার উষ্ণতার সহগ মানে আলফা,
প্রশ্নে দেওয়া আছে আমার আর নট মানে 0°C তাপমাত্রায় রোদ, আমাকে নতুন একটা তাপমাত্রা দিচ্ছে 50°C করা হয়, তাহলে এই তারের রোধ কত হবে? প্রথমত এইসব অঙ্কের সবচেয়ে সুবিধা জিনিসটা কি? সবচেয়ে সুবিধা হচ্ছে আমরা সবসময় তাপমাত্রার পার্থক্য নিয়ে কাজ করি। পার্থক্য মানে হচ্ছে সেলসিয়াস কেলভিন সেম, কিন্তু তাপমাত্রা নিয়ে যেখানে কাজ করা লাগে সেসব জায়গায় কিন্তু আবার কেলভিন সেলসিয়াসে ঝামেলা হয়ে যায়, কোনটা সেলসিয়াস কোনটা কেলভিন, ম্যাক্সিমামই তো কেলভিন। বাট পার্থক্য যেখানে যেখানে সেখানে তুমি সেলসিয়াস বসাও আর কেলভিন বসাও সেম জিনিস, পার্থক্য সেম। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি আমার তাপমাত্রার পরিবর্তন কতটুকু হবে, এইটা বা ডেলটি একই তো ফর্মুলা আসবে, একই তো আসবে। কত হবে এটা? তাপমাত্রা 50°C আমি করছি, 0° থেকে 50°, তাহলে 0° থেকে 50°, তাহলে পরিবর্তন কত? 50°C হতে পারে, ডিগ্রি কেলভিনও হতে পারে। আচ্ছা, আমার আর নট কত দেওয়া? 50 ওহম। আর নট দেওয়া 50 ওহম। ওহো বন্ধুরা, এটা লেখা একটু খারাপ হয়েছে, 50 ওহম। আচ্ছা, ওহমকে কিন্তু এভাবেই লেখা যায়, বলেছিলাম প্রথম ক্লাসে, মনে আছে? তাহলে তারের রোধ কত? আলফা দেওয়া আছে, আলফা কত রে? 1.2 ইন্টু 10⁻³ এইভাবে লিখি পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবার বলছে আর কত? এটা খুবই সহজ, আমরা দুটা ফর্মুলা দেখেছিলাম না? দুটো ফর্মুলা কি যদি লিখি তাহলে মনে হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, যে ডেল আর ডিভাইডেড বাই আর নট ডেল টি, এইটা একটা ফর্মুলা দেখেছিলাম। আরেকটা ফর্মুলা দেখেছিলাম যে নতুন রোধ মানে হচ্ছে 0° রোধ ইন্টু 1 + আলফা ডেল টি। মনে পড়ে নাকি? মনে পড়ে না? আশা করি তোমাদের মনে পড়ে, আশা করি তোমাদের মনে পড়ে। এই বন্ধু, তুমি সরবা কেন? জায়গা মতো থাকো, ক্লাস নিচ্ছি বুঝো না? ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করলে কিন্তু একেবারে সিল মেরে দেবো একদম জায়গা মতো। এই সিলেক্ট হয় না কেন এখন? এই তো এখন তো হবে। এতক্ষণ তুমি অনেক বার বেড়েছো, ক্লাস নিচ্ছি, শিক্ষার্থীরা সামনে আছে, এমন সময় তোমাকে 6 লাখ টাকা দিয়ে কিনা হয়েছে, তোমার কি কিছু গায়ের মধ্যে বাঁধে না? জায়গায় জায়গায় সময়ে অসময়ে তুমি ডিস্টার্ব করো, এই কাজটা ঠিক করে? করে না? অবশ্যই করে না। এই দুটো ফর্মুলা কিন্তু আমরা দেখেছিলাম। আমার কি বের করা লাগবে? আমার নতুন রোধ বের করা লাগবে 50°C তাপমাত্রায়। তাহলে আমি কোন ফর্মুলা ইউজ করব? কোনটা সুবিধা? দুটা দিয়েই তো বের করা যাবে, একই ফর্মুলা তো, বাট কোন ফরম্যাটটা সুবিধা? 2 নাম্বারটা, তুমি 2 নাম্বারটা ইউজ করবো, যে নতুন রোধ আর সমান সমান 0°C তাপমাত্রায় রোধ ইন্টু 1 + আলফা ডেল টি, বলি আমিন। আচ্ছা, তাহলে আর এর নটের মান কত? 50। 1 + আলফার মান কত? 1.2 ইন্টু 10⁻³ ইন্টু ডেল টি এর মান কত? 50। ওকে, দেখো তো কত আসে এটা। 1 + 1.2 ইন্টু 10⁻³ ইন্টু 50, 53। সাবাস, 53। এটা হচ্ছে 53 ওহম, যেটা আমার নতুন রোধ। তাহলে দেখছো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এটা একটা পরিবাহী যার রোধ বৃদ্ধি পাইছে। রোধ বৃদ্ধি পাইলে কি হবে? রোধ বৃদ্ধি পাইলে ভাই আমার তাপমাত্রা, ওই রোধ বৃদ্ধি পাই দিছে না, আমার তড়িৎ প্রবাহটা কমে যাবে, কারেন্ট কমে যাবে। এই তারটা ইউজ করা আগের চেয়ে কষ্ট হয়ে যাবে, আমার কারেন্ট আগের চেয়ে আমি কম পাবো, তাই তো? এই তো, এটাই তো বিষয়। এই তো, তোমরা তো বুঝো। সাবাস, 100। দেখো এটা, দেখো 25°C তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ, টাংস্টেন একটা ধাতুর নাম, মনে আছে? টাংস্টেন তারের রোধ 65 ওহম। আচ্ছা, তাহলে 200°C তাপমাত্রায় এর রোধ কত হবে? টাংস্টেনের উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে 0.5 ইন্টু, এটা ইন্টু, এটা আবার এক্স না কিন্তু, এটা ইন্টু 10⁻, এটা হচ্ছে ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, দেখো বিষয়টা কি, বিষয়টা কি? তাহলে 25°C তাপমাত্রা ছিল, আমার রোধ ছিল 65, 200°তে আমার রোধ কত হবে? কাজেই তাপমাত্রার পরিবর্তন আমার কত হচ্ছে? 25° থেকে 200°, তার মানে অবশ্যই 175। খুব ভালো কথা। তারপরে আলফা দেওয়া আছে 4.5 ইন্টু 10⁻³ ঠিক আছে। তারপরে আমার আর কি কি দেওয়া আছে? আমাকে বলছে নতুন রোধটা কত, তাই না? আচ্ছা আচ্ছা, আমাকে বলা আছে তো, এই যে 65, শুরুর যে তাপমাত্রা সেই তাপমাত্রায় 65, তাহলে আর নট হচ্ছে 65, তাই না? আর নট হচ্ছে 65। আমাকে বলছে আর এর মান কত? এটা তো খুবই সহজ, আর নট ইন্টু 1 + আলফা ডেল টি, তাহলে 65 ইন্টু 1 + আলফা কত?
4.5 ইন্টু 10⁻³ ইন্টু ডেলটি হচ্ছে 175, গুণ করো গুণ করলে দেখি কত আসে, 65 ইন্টু 1 প্লাস 4.5 ইন্টু 10⁻³ ইন্টু 175। দেখো তো কত আসে, 116, বাপরে বাপ, 0.1875, 100 সাবাস, বুঝছি, সহজ, সাবাস। ওকে, ঠিক আছে, সিল বসে গেছে একদম। আচ্ছা, এবার একটা সিল মাইরা দিই, বুঝছো, এবার জায়গা মতো সিল মারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা থাকলো। এইভাবে করলে নাম্বার পাবা না, এইভাবে করলে নাম্বার পাবা না। উত্তর মিলতে পারে, অনেক সময় উত্তর মিলে, কিন্তু এইভাবে করলে নাম্বার পাবা না, বুঝছো, এইভাবে তুমি নাম্বার পাবা না। উত্তর মিললো, উত্তর না মিললো, ডাজেন্ট ম্যাটার। এইটা সুন্দর মতো কাটো, এটা আমি তোমাদের কাটার জন্যই দিছি। কাটবা, কেটে এখন নিচে লেখো, ওটা সুন্দর মতো কাটো, সুন্দর করে কাটো, কেটে এখন পাশে লেখো, সঠিকটা লেখো, সঠিকটা লেখো। আরে বলদ রে বলদ, আমি এইটা যখন করছি, আমি তখন তোর বলছি না যে আর নট, যেটা এটা 0°C তাপমাত্রায় রোদ, তো কোন সাহসে দেখোস যে আর নট 65? হ্যাঁ, আর নট কি 65? আর নট কি 65? কি জিনিস 65? হচ্ছে 25°C তাপমাত্রায় তার রোদ, এটা কি আর নট? আর নট হচ্ছে 0°C তাপমাত্রায় রোদ, তো এটা কেন 65 হয়? হতাশ, হতাশ, আমি আসলে জীবন নিয়ে হতাশ। এই যে কমেন্ট যে করছোস, কে মুবাশির সিফাত, সামিয়া ঋতু, রজব আলী বাঁধন, জিন্নিয়া কবির, আমি জানি না ভুল হয়ে করছো না সঠিক করে করছো। যদি এই নিয়মে করো, যদি এই নিয়মে করো, 65 এখানে বসাও, এইখান থেকে আমার এই যে ফোকাসটা খোলা দরকার, ক্যামেরা থেকে ফোকাসটা খোলা দরকার, আমার হাতের সাইজ একটু ছোট, খাড়া মানুষ তো, ঢুকা থাপড়ানো দরকার ঠাস করে একটা, গলা ফাটায় ফাটায় 3বার করে কইছি যে আর নট মানে হচ্ছে 0°C তাপমাত্রায় রোদ, 65 কি 0°C তাপমাত্রায় রোদ রে, 65 তো 25°C তাপমাত্রায় রোদ, এইটা কেমন আর নট হয়? মানে বাংলাদেশের এই অবস্থা আসলে তোমাদের জন্য। দেখো, সমস্যা নেই, তোমাদের ভালো করবো আমি, দেখো, হতাশ হওয়ার কোনো কারণ নেই। পারভেজ ভাই যখন আছে, ব্রেনের মধ্যে যদি ঘিলিমিলো নাও থাকে, আমি ভরে দেবো সিরিঞ্জ দিয়ে। আমি তো আর নট জানি না রে, আমি তো আর নট জানি না, তো লিখবো ধরি 0°C তাপমাত্রায়, 0°C তাপমাত্রায় রোদ আর নট, ধরে নিচ্ছি, এটা ভালো জানি, আমি জানি কোথাও আছে নাই, এটা বের করব, এটা বের করা লাগবে। ভাই এটা তো নাই রে ভাই, ফর্মুলা, এই ফর্মুলা ফান্ডামেন্টাল একটা ফর্মুলা উষ্ণতা সহগের, এবং এই ফান্ডামেন্টাল ফর্মুলা ডিরাইভ করাই হয়েছে তোমার 0°C জন্য, আর নট 0°C জন্য ধরে ডিরাইভ করা হয়েছে। এখন এই ফর্মেটে করলে তুমি দেখবে অনেক সময় উত্তর মিলে, কারণ কাছাকাছি ভ্যালু একটা আসে, বাট অ্যাকুরেট অ্যান্সার আসবে না। কিন্তু তোমার আর নট 0°C এটা ধরেই করা লাগবে তোমার, বুঝছো, তো তোমার এই প্রসেসে করা লাগবে, আর নট একটা অজানা সেটা বের করা লাগবে। তো 25°C তাপমাত্রায় তারের রোধ, এটাকে ধরো R1, 200°C তাপমাত্রায় রোধ কত হবে, আমি ধরে নিই R2, 200°C তাপমাত্রায় রোধ R2। আচ্ছা 12 লিখবো না, এটা লেখো 65, সুন্দর করে এখানে টান দাও একটা, 65 বানাও এটাকে। আর এটাকে লেখো 200°C তাপমাত্রায় রোধ R200, এটা আমি বের করব। ঠিক আছে, আচ্ছা এখন আর নট আমি জানি না। আচ্ছা আমাকে বলতে পারো 65°C তাপমাত্রায়, আলফা তো দেওয়া আছে ভাই, আলফা তো আর চেঞ্জ হচ্ছে না, আলফা তো দেওয়া আছে, আলফা তো থাকবেই, আলফা তো আজীবনই থাকবে, আলফা তো সবার জন্য এটাই থাকবে, মানে টাংস্টেনের আলফা তো এটাই, যাই হোক করো না তুমি। তো আলফা আমি জানি, আমি নতুন একটা রোধ জানি, আমি তাপমাত্রাটা জানি, 25°C তাপমাত্রা। আচ্ছা আমি ধরে নেই একটা টাংস্টেন ছিল, এই টাংস্টেনটা 0°C ছিল, যেটা রোধ ছিল আর নট, এটার তাপমাত্রা আমি বৃদ্ধি করে বানাইছি 25, এটার তাপমাত্রা আমি বৃদ্ধি করে বানাইছি কত, 25°C, এবং এটার রোধ হয়েছে কত, 65। তাহলে আমার এখন বলো, তাহলে আমার এখানে রোধের পরিবর্তন কত, তাপমাত্রার পরিবর্তন কত, এটা আগে বলো। তাপমাত্রার পরিবর্তন 25, তাপমাত্রার পরিবর্তন 25 না রে, তাপমাত্রার পরিবর্তন 25 না, হ্যাঁ 25, তাপমাত্রার পরিবর্তন 25। আচ্ছা তাহলে এখানে লেখো, তাহলে লেখো R65 কি হবে,
মানে নতুন একটা রোদ 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ, এটা কত হবে? ও সরি, আরে এটা 65 কেন রে, 25, 2 লাখ, এটা 25 ডিগ্রিতে রোদ, 200 ডিগ্রিতে রোদ। কি আর বলবো, অনলাইন ক্লাস, কারো কথা শুনতেও পাই না, নিজের মতো লেখা যায়। অফলাইন ক্লাস হলে কত মজা হয় জানো? অফলাইন ক্লাস ইচ্ছা মতো মারা থুকু, মানে ইচ্ছা মতো তোমরা আমাদের ভুল শুধরে দিতে পারো। অফলাইন ক্লাসের অনেক সুবিধা, তুমি আমাদের ভুল শুধরে দিতে পারো, স্যার ভুল হচ্ছে ওটা লিখেন না, ইনস্ট্যান্ট সলভ করা যায়, এরকম কাটাকাটি হয় না এরকম, বুঝছো? মাঝে মাঝে এরকম মারাটাও যায়, হঠাৎ। তাহলে R25 কি হবে? যে কোনো নতুন রোধের ফর্মুলা হচ্ছে R0 0 ডিগ্রি রোধ ইন্টু 1 প্লাস আলফা ডেলটি। আচ্ছা ডেলটি কত রে ভাই এখানে? এ ভাই ডেলটি কত রে? ডেলটি 25, তাহলে ইন্টু 25। তাইলে R25 কত? আরে 65, সাবাস। R0 তো জানি না, সমস্যা নাই। আলফা জানি না, হ্যাঁ আলফা তো জানি ভাই, কত? 4.5 ইন্টু 10⁻³ ইন্টু 25, 100। এখান থেকে R0 এর ভ্যালুটা বের করবো। এখান থেকে R0 এর ভ্যালুটা বের করবো। এখান থেকে R0 এর ভ্যালুটা বের করবো। তাহলে R0 এর ভ্যালু কত হইব? R0 সমান সমান হইব আমাদের 65 ডিভাইডেড বাই, এই পুরোটা ভাগ করে লিয়ে দাও, তাহলে 1 প্লাস 4.5 ইন্টু 10⁻³ ইন্টু 25। এটার ভ্যালুটা বের করো, ভ্যালুটা বের করো। আচ্ছা তাহলে আমাদের R0 এর ভ্যালু কত আসে? 65 ডিভাইডেড বাই 1 প্লাস 4.5 ইন্টু 10⁻³ ইন্টু 25, আইবো আমাগো 58, আইবো আমাগো 58.427 ওহম। এইটা আমাদের R0। এবার R0 বের হয়েছে, এবার সব কাহিনী করা যাবে গা। এতক্ষণ যারা বুঝো নাই তোমাদেরকে আমি একটু রিক্যাপ করাই দিব, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। যারা বুঝো নাই খেয়াল করবা, আমি কিন্তু আর রিক্যাপ করব না। এইটা আমি এতক্ষণ পর্যন্ত আমি রিক্যাপ করাই দিচ্ছি, খেয়াল করো মনোযোগ দিয়ে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার রোদ দেওয়া আছে 65। আমার ফর্মুলায় বসানোর জায়গা হচ্ছে R0। R0 মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ, যেটা আমি জানি না, আমি ধরে নিছি R0। এবার আমি একটা মনে মনে কল্পনা করব যে এই রোদটা ছিল, যার তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, তখন এটা রোদ ছিল R0। এমনটাই তো হবে, R0 মানে তো 0 ডিগ্রিতে রোদ। আমি এটার তাপমাত্রা 25 বাড়ায় বানাইছি 25 ডিগ্রি সেলসিয়াস, 0 থেকে 25 বাড়াইছি, হয়ে গেছে 25 ডিগ্রি সেলসিয়াস, বা 25 কেলভিন বাড়াইছি। সেলসিয়াসে করি, ভালো লাগবে, সুবিধা হবে। শুনো, সেলসিয়াসে বাড়াইলাম 25 ডিগ্রি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ দেওয়া আছে 65। এবার দেখো, এই ইকুয়েশনের আমরা সব কিছু জানি। 25 ডিগ্রিতে রোদ জানি, এইটা খালি জানি না। আলফা জানি, তাপমাত্রার পরিবর্তন জানি। 0 থেকে 25 বানাইছি, তাহলে 25। তাহলে 25 ডিগ্রিতে রোদ হচ্ছে আমাদের 65। R0 জানি না, 1 প্লাস আলফা দেওয়া আছে, এবং কতটুকু বৃদ্ধি করলাম আমাদের সেই ইমাজিনারি সিনারিওতে আমরা 0 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বানাইছি, সেটা হচ্ছে আমাদের 25 পার্থক্য। ফর্মুলা বসে আমি R0 পেয়ে গেছি, যে 0 ডিগ্রিতে এটার রোধ কত হইতো, 0 ডিগ্রিতে এইটার রোধ কত হইতো, এটা আমরা পেয়ে গেছি। এটা যদি একবার পেয়ে যাই, তাহলে বাকি হিসাব নিকাশ অনেক সহজ। এবার খালি ফর্মুলা বসাবো আর ঠ্যাক ঠ্যাক করে অ্যান্সার বের করবো, বুঝছো? কি হয়েছে বন্ধু? মার্কারের লাইন যায় না কেন? সর শালা, এবার গেছে। এই যে, তাহলে এটা একটু ছোট করি। হ্যাঁ, এটা তো একটু বড় জায়গা দখল করে রাখছে, এত বড় জায়গা তো নেওয়া যাবে না। শাবাশ, 100। এই যে হয়ে গেল। R0 আমরা এখন জানি, আমরা এখন R0 জানি। এবার দ্বিতীয় কেসে আসো, এবার সেকেন্ড কেসে আসো। সেকেন্ড কেসে আসো। এবার আমাকে বলছে যে এই রোধের 200 ডিগ্রিতে রোধ কত হবে, এটার 200 ডিগ্রিতে রোধ কত হবে বের করতে বলছে। আচ্ছা, এইটা শেষ। দেখো, এটা করার পর আর কয়টা অঙ্ক করলেই শেষ, এটা করার পর আর কয়টা অঙ্ক করলেই শেষ। দেখো 200 ডিগ্রিতে রোধ কত হবে, তো আমরা আবার ধরে নেই যে ভাই সুন্দর একটা রোধ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন তো 0 ডিগ্রি রোধ আমি জানি, R0 এর ভ্যালু তো আমি এখন জানি, খুব ভালো। আচ্ছা, আমি এটার তাপমাত্রা বৃদ্ধি করলাম, তাপমাত্রা বৃদ্ধি করে আমি এটার তাপমাত্রা বানাইছি কত, 200 ডিগ্রি সেলসিয়াস। আমার টার্গেট তো এটা। এই ফর্মুলা ইউজ করতে হইলে অল টাইম আমাকে 0 ডিগ্রি থেকে ওখানে যাইতে হবে, এটাই আমি বলতে চাইছিলাম। এই ফর্মুলা ইউজ করার মূল ভিত্তি হচ্ছে আমাকে অল টাইম 0 থেকে এখানে যাইতে হবে।
আমার 25 থেকে 200 তে যা হিসাব করলে হবে না, আমার 0 থেকে 25 করলে কত হয়, 0 থেকে 200 করলে কত হয় হিসাব করা লাগবে। আচ্ছা, এটার যে নতুন রোধ, এই নতুন রোধ আমরা জানি না, এটাকে আমরা ধরে বললাম আর 200। আর নট তো আমরা জানি। তাপমাত্রার পরিবর্তন কত? তাপমাত্রার পরিবর্তন কিন্তু হয়ে গেল 200। ওকে বন্ধুগণ, তাহলে এখান থেকে এখন আমরা হিসাব করতে পারি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা হিসাব করতে পারবো আর 200 সমান সমান কত হবে। যে কোনো নতুন রোধ বের করার ফর্মুলা হচ্ছে শুরুতে 0 ডিগ্রি রোধ থাকবে, এরপরে 1 প্লাস আলফা হবে, আলফার সাথে তাপমাত্রার পরিবর্তন গুণ হবে। আচ্ছা, আমাকে বলতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত? রোধ হচ্ছে 58.427, 58.427। ওকে, 1 প্লাস আলফার মান কত? শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আলফার মান 4.5 ইন্টু 10⁻³ ওকে, এখন আমরা তাপমাত্রার পরিবর্তন কতটুকু করেছি? 0 ডিগ্রি থেকে 200 ডিগ্রি করেছি, তাহলে তাপমাত্রার পরিবর্তন অবশ্যই আমাদের 200। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আপনারা মান বসাইলে একটা R200 পাবেন। এই R200টাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই R200টাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। R200টা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে 58 পয়েন্ট সামথিং আমার ক্যালকুলেটর উঠে গেছে, ইন্টু 1 প্লাস 4.5 ইন্টু 10⁻³ ইন্টু 200 ইকুয়ালস হচ্ছে আমাদের 111.011 ওহম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করে দেখতে পারবে এই ভ্যালু এবং এই ভ্যালু আলাদা, কাজে ওটা ভুল ভ্যালু ছিল, এটা সঠিক ভ্যালু। ঠিক আছে, এইটা ছিল ভুল, ইহা ছিল ভুল, ইহা ছিল ভুল এবং ইহা হলো সঠিক। ইহা ভুল এবং ইহা সঠিক। এটা লাল কালি দিয়ে করে দিই, বুঝছো? লাল টকটকা, আচ্ছা গোলাপি হয়ে গেছে, হোয়াটএভার। এটা ভুল, এটা শুদ্ধ। আমি তো তাপমাত্রা অনেক বৃদ্ধি করছি, মানে আমি তাপমাত্রা এই অঙ্কটা প্রথমে রাখার কারণ হচ্ছে 25 থেকে আমি 200 করছি, এটা দেখানোর জন্য যে অনেক বড় বৃদ্ধি করলে এই ফর্মেটে অ্যান্সার ভুল আসবে, এই ফর্মেটে ঠিক আসবে। বাট 10 ডিগ্রি 20 ডিগ্রি 15 ডিগ্রি বাড়াচ্ছ, তখন ধরো তুমি রিসার্চ করতেছো বা ধরো তোমার নাম্বার পাওয়ার জন্য না, তুমি অ্যান্সারটা মিলাতে যাচ্ছ, সেক্ষেত্রে এইভাবে তুমি মানে একটা রাফ একটা আইডিয়া পাওয়া যায় কেমন হওয়া উচিত। বাট এটা অ্যাকুরেট অ্যান্সার না, অ্যাকুরেট অ্যান্সার এইটা, অ্যাকুরেট অ্যান্সার এইটা। ওকে, অনেক আগে একজন কমেন্ট করছিল এই অ্যান্সারটা, খুব আগে, অনেক মানুষ আগে, ওই যে মজিদ 111.01। সাবাস মজিদ, আমরা মজিদের জন্য একটা করতালি দেবো, সাউন্ড যেন না হয় এমনভাবে করতালি দেবো, বুঝছো? সাউন্ড হওয়া যাবে না, রাতের বেলা শীতের দিন সাউন্ড হলে অনেক দূর পর্যন্ত যায়, শীতের দিন অনেক দূর পর্যন্ত যায়। দেখো এই অঙ্ক, এটা তোমরা পারবে। দেখো 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনামের রোধ 20 ওহম, যদি তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করা হয় তবে এর রোধ দাঁড়ায় এত ওহম। আচ্ছা, উষ্ণতা সহগ নির্ণয় করো। পারবা? আমি এটা করে দিই, তাহলে করে দিই। আমার মূল ভিত্তি কি? আমার সবসময় 0 ডিগ্রি থেকে হিসাব করা লাগবে, আমার সবসময় 0 ডিগ্রি থেকে হিসাব করা লাগবে। এটা হচ্ছে আমি এতক্ষণ বুঝাতে যাচ্ছি। তুমি 0 ডিগ্রি থেকে হিসাব করতে হবে, ফর্মুলাটাই ছিল 0 ডিগ্রির জন্য। তোমার যেই তাপমাত্রাই হোক 0 ডিগ্রি থেকে সেখানে যাইতে হবে, এইটার জন্য তোমার এই ফর্মুলা ভ্যালিড, এখানে হিসাব করতে হবে। 0 ডিগ্রি থেকে এটা করতে হবে, এটার জন্য এই ফর্মুলা ভ্যালিড, এখানে তুমি এই ফর্মুলা ইউজ করতে পারবা। এটাই আমি বলছিলাম, এটা যদি বলে বলে বুঝাতে চাইতাম বুঝতা না, অঙ্ক করে বুঝাইছি, কাইটে দিয়ে বুঝাইছি, এখন তুমি বুঝবা। কিছু কিছু জিনিস বলে বোঝানো যায় না, কিছু কিছু জিনিস করে বুঝাইতে হয়, বুঝছো? এটা হচ্ছে কথা। এখন এখন এই হচ্ছে বিষয় যে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনামের রোধ 20। সো আমি এটাকে বলতে পারি যে R32 হচ্ছে 20, 32 ডিগ্রিতে রোধ হচ্ছে 20। 18 ডিগ্রি যদি পরিবর্তন করা হয়, আচ্ছা 32 এর সাথে 18 পরিবর্তন করলে কত হবে রে? 32 যোগ 18 মানে কত করছি আমি? এটা 50 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটার রোধ দাঁড়ায় এইটা, এটা হচ্ছে R50। ওকে, রোধের উষ্ণতা সহগ কত? এখানে সব বলে দিছে, আলফা বলে নাই। আচ্ছা, ধরে নেই শুরুতে আমি সবসময় 0 ডিগ্রি থেকে যাব, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে আমি এটা বানাইলাম কত? আমি এটা বানাইছি হচ্ছে, প্রথমে আসি 32-এ, 32 ডিগ্রি সেলসিয়াস। খুব ভালো কথা, দুই পার্টে করব এটা, এটা দুই পার্টে করব। প্রথমে 0 থেকে 32, এরপরে 0 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, এইটাকে আমি নিয়ে যাব কোথায়? এইটাকে আমি নিয়ে যাব এরপরে 50 ডিগ্রি সেলসিয়াসে, 50 ডিগ্রি সেলসিয়াসে।
আচ্ছা, এই পার্টের জন্য কি কি বলা আছে যে 0 ডিগ্রিতে আমি রোধ জানি না আর নট, 32 ডিগ্রিতে আমি জানি 20, ওকে, এনে আমি আলফাও জানি না, ওকে হোয়াট এভার। এইখানে 0 ডিগ্রিতে রোধ হচ্ছে আমার আর নট, যেটা আমি এখনো জানি না, আলফাও আমি জানি না, বাট আলটিমেট রোধটা আমি জানি। আলটিমেট রোধটা কত? 21.2 ওহম, 21.2 ওহম। আচ্ছা ওকে, দেখো এখানে আমরা কি করতে পারি, আচ্ছা আমরা এইটা বলতে পারি, আমরা আলফা বের করবো, রাইট? আলফা আমরা বের করব। আচ্ছা, আর নট ইকুয়ালস টু, আমরা বলতে পারি আলফা ইকুয়ালস টু ডেল আর ডিভাইডেড বাই, না এটা করলে তো হবে না। আচ্ছা, আমার দুইটা সিনারিও, দুইটা আননোন, এই দুইটা বের করা লাগবে, ঠিক আছে? এটাই করি তাহলে। আর ইকুয়ালস টু আর নট ইন্টু 1 প্লাস আলফা ডেল টি, ওকে। আচ্ছা, এটা কোন আর? এটা হচ্ছে 32 ডিগ্রি আর। সো এখানে একটু কষ্ট করে নিচে 32 লেখো, আমি একটু মুছে সাইডে 32 লিখি, তোমরা নিচেই 32টা লিখে দাও। আচ্ছা, এটা একটা ইকুয়েশন। আচ্ছা, এখানে মানগুলো কি কি হবে? আর 32 ইকুয়ালস টু আর নট, যেটা আমি জানি না, 1 প্লাস আলফা, আলফাটা এখানেই থাক, আলফা যেহেতু জানি না, ডেল টি, ডেল টি কত? 0 থেকে 32, মানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 32 ডিগ্রি, 32, ওকে। আচ্ছা, এখন এটা একটা ইকুয়েশন, এটা আমার একটা ইকুয়েশন, ঠিক আছে, এইটা আমার একটা ইকুয়েশন। আচ্ছা, এবার এই পাশে এসে কি হবে? সিলেক্ট হও বন্ধু, এই তো। এই পাশে এসে কি হবে? এই পাশের ঘটনাটা কি হবে? এই পাশে 0 থেকে আমি 50 ডিগ্রি করছি, তাহলে আমার তাপমাত্রার পরিবর্তন কত? 0 থেকে 50 করলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে আমার 50 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এখানে আলফা জানি না, আর 1 জানি না, বাট আমি একটা ফর্মুলা লিখতে পারি যে 50 ডিগ্রিতে যে রোধ ইকুয়ালস টু 50 ডিগ্রি যে রোধ ইকুয়ালস টু হবে আর নট ইন্টু 1 প্লাস আলফা ডেল টি। আচ্ছা, ডেল টি, আচ্ছা ডেল টি এর মান কত? আর 50 ইকুয়ালস টু আর নট ইন্টু 1 প্লাস আলফা ডেল টি এর মান কত? 50, রাইট? 50, ওকে। এইটা আমার 2 নাম্বার ইকুয়েশন, এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এবার আসে, এটা হচ্ছে মজার পার্ট। এবার ফাইনাল পার্ট, এবার ফাইনাল শোডাউন, একদম মানে ফাইনাল খেলা হবে এখন, বুঝছো? ফাইনাল খেলা হবে এখন। এখন 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশনে ভাগ করে দেব। 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন একটা একটাকে ভাগ করে দিব। কোনটা বড় রে? বড় কোনটা? বড়টাকে ছোট দিয়ে ভাগ দিই। বড় হচ্ছে R50 না? তাহলে R50 কে আমি R32 দিয়ে ভাগ দিব। R50 ডিভাইড বাই R32 ভাগ দিলাম। শেষ করবো? আরে শেষ করবো, দাঁড়াও মিয়া, শেষ। এত তাড়াতাড়ি পালাচ্ছ কেন? আমি কি তোমাকে এত সহজে ছেড়ে দেবো? আচ্ছা, অঙ্কে তাহলে আমার R50 ডিভাইড বাই R32, তাহলে R50 কত আসে আমাদের? একটা ইকুয়েশন ছিল না এখানে, আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 50, আমি বলতে পারি না 50 আলফা? বলাই যেতে পারে, আলফা ইন্টু 50 মানে তো 50 আলফা, ডিভাইডেড বাই আর নট ইন্টু 1 প্লাস R32 কোনটা ছিল? আলফা ইন্টু 32, তার মানে 32 আলফা। আরে 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন যদি একটু লক্ষ্য করো, তুমি খেয়াল করবা যে এই যে আর নট উপর নিচে কেটে যায়, তাহলে আমরা একটা অজানা রাশি কেটে চলে গেল। আমার আর নট তো লাগতেও না, আমার লাগবে হচ্ছে আলফা। আর নট কেটে গেছে, কোনো সমস্যা নেই, আলফাটা বের করি। আলফা তো আছে, আলফা বের করব। যদি আর নট লাগেই, তাহলে আলফা যদি বের হয়ে যায়, তাহলে এইখানে যে কোনো একটা জায়গায় আলফার মানটা বসে আর নটটা বের করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখান থেকে বলতে পারি আমরা R50 এর মান কত রে? R50 21.2, 21.2। আর 32 এর মান কত? 32 ডিগ্রিতে মান হচ্ছে 20। যদি বুঝতে না পারো, যেখানে লিখে রাখছি R32 যে R50। আচ্ছা, ইকুয়ালস টু 1 প্লাস 50 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস 32 আলফা। এই ইকুয়েশন সলভ করা লাগবে এখান থেকে, বুঝছো? ক্রস গুণন করো, তাহলে এইটার সাথে এটা ক্রস গুণ করো, তাহলে 21.2 প্লাস 32 ইন্টু
21.2 আলফা ইকুয়ালস টু, এটার সাথে এটা ক্রস গুণ করো, 20 যোগ 50 ইন্টু 20 ইন্টু 50 আলফা, 20 ইন্টু 50 আলফা। ঠিক আছে, শেষ করে রিপিট করব। এখন এই কোশ্চেন যদি আমি সলভ করি, আলফাগুলোকে আমি একপাশে নিয়ে আসি, তাহলে এই পাশে আছে 32 গুণন 21.2 আলফা মাইনাস 20 গুণন 50 আলফা ইকুয়ালস টু, এ পাশে 20 ছিল আগে থেকে, এই 21 এটাকে এই পাশে নিয়ে আসি, 21.2। তাহলে এটা দাদা কত আসে বন্ধুরা, এখানে 32 গুণন 21.2, এটা সে 678.4, আর এটা কত আসবে, এটা আসবে 1000, তাই না? আচ্ছা, তাহলে 678.4 আলফা মাইনাস 1000 আলফা, অ্যান্সার আসে মাইনাস 321.6 আলফা ইকুয়ালস টু, এটা আসবে 1.2। তাহলে মাইনাস 1.2, রাইট, মাইনাস 1.2। তাহলে আলফা ফাইনালি কত হয়, মাইনাস 1.2 ডিভাইডেড বাই মাইনাস 321.6, তার মানে আলফা সমান সমান 3.7313 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 পার ডিগ্রি সেলসিয়াস, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে একটু ফুল রিক্যাপ আমরা করলাম কি, এখানে ঘটনাটা কি ঘটলো, এখানে আমার প্রথম থেকে শুরু করি, এখান থেকে শুরু করি। প্রথমে বলছে 32 ডিগ্রি তাপমাত্রায় রোধ 20, 18 ডিগ্রি আমি চেঞ্জ করলে রোধ হয় এত। আচ্ছা, 32 থেকে 18 চেঞ্জ করা মানে কি, মানে 50 হয়ে গেছে। এখন এখানে রোধ দেওয়া আছে, তাহলে 32 ডিগ্রিতে রোধ দেওয়া আছে R2 হচ্ছে 20, আর 32 হচ্ছে 20, এবং 50 ডিগ্রিতে রোধ দেওয়া আছে 21.2, মানে R50 বা R50 হচ্ছে 21.2। এখন আমি তোমাকে বলেছি যে এই দুই তাপমাত্রার দিকে তাকায় লাভ নাই, তোমার সবসময় তাপমাত্রার পরিবর্তন করা লাগবে 0 ডিগ্রি থেকে, কারণ যে ফর্মুলা আমরা ডিরাইভ করেছি এই ফর্মুলাটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফর্মুলা, যে 0 ডিগ্রি থেকে বৃদ্ধি করলে কি ঘটে, 0 ডিগ্রি থেকে বৃদ্ধি করলে কি ঘটে। কাজেই যেহেতু দুইটা তাপমাত্রা, প্রথমে ছিল 32, এরপরে ছিল 50, তো প্রথমে 0 ডিগ্রি থেকে 32-এ আমি তাপমাত্রা বৃদ্ধি করলাম, এরপরে 0 ডিগ্রি থেকে 50-এ আমি তাপমাত্রা বৃদ্ধি করলাম। এখানে তাপমাত্রার পরিবর্তন 32, এখানে তাপমাত্রা পরিবর্তন 50। আমি এখানেও আলফা জানি না, আর নট জানি না, এখানেও আর নট জানি না, আমি আলফা জানি না। 0 ডিগ্রিতে রোদও জানি না, আলফাও আমি জানি না, কিন্তু একটা ফর্মুলা জানি যে কোনো পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করলে যে নতুন রোধটা হয়, এখানে 32 ডিগ্রি বৃদ্ধি করার কারণে নতুন রোধ কত, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ যেটা দেওয়া আছে। তাহলে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ বা R32 সমান হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রায় রোধ ইন্টু 1 প্লাস আলফা ইন্টু তাপমাত্রার পরিবর্তন। তো এই কেসের জন্য কোনটার মান কত, নতুন রোধ দেওয়া আছে 20, এটা এখনো বসাইনি, পরে বসাবো। এটা আমি জানি, আর নট জানি না, 1 প্লাস আলফা তাপমাত্রার পরিবর্তন 32, মান বসায় আমি একটা ইকুয়েশন পাইছি। সেম ভাবে এখানে আমি আরেকটা ইকুয়েশন পাইলাম, সেম ফর্মুলা, এখানে এইটার মান তো আমরা জানি, এখনো বসাইনি আমি এটা, আর নট জানি না, 1 প্লাস আলফা, ডেলটি হচ্ছে এখানে 50, 0 থেকে আমি 50 করলাম। কাজেই যদি ওখানে আছে তাপমাত্রা দুইটা, যদি ওখানে বলছে 32 থেকে 50 করছি, বাট ডিরেক্টলি ফর্মুলা দিয়ে করা যায় না, আমার 0 ডিগ্রি থেকে ভেঙে এটা করা লাগবে। আচ্ছা, তাহলে এই একটা ইকুয়েশন, আমি দেখতেছি এখানে দুইটাতেই আর নট গুণ আকারে আছে, আমার আর নট কেটে গেলে অনেক সুবিধা হয়ে যায়, এজন্য আমি ভাগ করে দিছি, 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দিছি, নাকি কোনটা করছি, R50 কোনটা, আচ্ছা R50 তো দুইটা, তাহলে R50-কে আমি R32 দিয়ে ভাগ করছি, বুঝে নাও, 2-কে 1 দিয়ে ভাগ করছি, মানে R50-এর ইকুয়েশনকে R32-এর ইকুয়েশন দিয়ে ভাগ করছি। কেন ভাগ করছি, জানো যে আর নট কেটে যায়, এই পাশ থেকে কেটে গেল। এবার একটা সিম্পল একটা ইকুয়েশন, এটা তুমি ধরে সলভ করবা, সলভ করলে তোমার আলফার মানটা আসবে। যদি তোমাকে বলে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত, যদি বলে তোমাকে, তাহলে কেমনে করবা, এই ধরো এই ইকুয়েশনটা, এখানে আলফার মানটা বসায় দাও, 32 আছে, 1 আছে, আর নটের ভ্যালু আমি জানি না, আলফার ভ্যালু তো মাত্র বের করলাম, আর 32-এর ভ্যালু তো দেওয়াই আছে 20।
বুঝছি। আচ্ছা ওকে, এই ছিল একটা অঙ্ক। দেখো আরো কিছু কিছু অঙ্ক আছে। এই অঙ্কটা তোমাদের পারা উচিত। অঙ্কটা দেখো তো, এটা যদি পারো তাহলে এটা করবো না, লাস্টের অঙ্কটা আমি করে দেবো, যেটা বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক অ্যাডমিশনের জন্য। কক্ষ তাপমাত্রায় একটি পরিবাহী রোধ 100। কক্ষ তাপমাত্রা মানে বোঝা লাগবে। কক্ষ তাপমাত্রা মানে কি? কক্ষ তাপমাত্রা মানে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি পরিবাহী রোধ দেওয়া আছে 100। তাহলে এটা কি আর নট? আর নট যদি বলো তাহলে থাপড়াবো, এটা আর নট জীবনেও না। এটা কি তাহলে? এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, তাহলে R25 এটা। কত তাপমাত্রায় রোধ এত হবে? তোমাকে নতুন একটা রোধ দিছে, ধরলাম এক্স তাপমাত্রা, ধরলাম আমি তাপমাত্রার পরিবর্তনটা বের করা লাগবে এখান থেকে, তাই না? আচ্ছা ধরলাম এটা হচ্ছে এক্স ডিগ্রি সেলসিয়াস, এক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এটা হচ্ছে আর এক্স। আলফা তোমাকে দেওয়া আছে, আলফা তোমাকে দেওয়া আছে। তুমি এখানে কি কি জানো না? তুমি এখানে আর নট তুমি জানো না, তোমার এখানে বের করতে হবে এক্স সি, এটাও তুমি জানো না, এটাও বের করা লাগবে। তাহলে আর নট আর এক্স এই দুটো আমরা জানি না, তাই না? আর নট আর এক্স এটা আমরা জানি না। তোমাকে সিনারিওটা বলে দেই, তুমি নিজেই পারবা। দেখো তোমাকে আমি সিনারিওটা বলে দিই, তুমি নিজেই পারবা এটা। পারবা তাই না? আমি তাও একটু দেখাই দেই, যদি না পারো আমার মনের কাছে খারাপ লাগবে, কান্দে দিব আমি কষ্টে, করে দিই। হ্যাঁ আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে হিসাব করবো না, জাস্ট ইকুয়েশন বের করে দিব, হিসাব করবো না আমি, চিন্তা নাই, আমি হিসাব করবো না, আমি এতটা বলদ না যে হিসাব করে দেবো বারবার। তো 0 থেকে প্রথম তাপমাত্রা কত? 25, পরেরটা আমি জানি না, প্রথমে নিয়ে গেলাম 25 পর্যন্ত, ঠিক আছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য, তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 25। আচ্ছা রোধ কত? আর নট আমি জানি না, আর এটা কত? এটা আমি জানি, এটাও মনে হয় আমি জানি, তাই না? 25, হ্যাঁ 25 আমি জানি, এটা হচ্ছে 100। আচ্ছা আলফাও আমি জানি, ফান ফ্যাক্ট। তাহলে আর 100, আর 100-র মান কত রে? সরি আর 25-এর মান কত রে? 100, তাই না? তাহলে 100 ইকুয়ালস টু আর নট ইন্টু 1 প্লাস আলফা। আলফা, আলফার মানটা দেওয়া আছে না? আলফা দেওয়া আছে কত? 1.7 ইন্টু 10⁻⁻4 ইন্টু ডেলটি। ডেলটি কত? 0 থেকে 25 মানে 25। ও মাই গড, এখানে সব জানি, আর নট ছাড়া এখানে সব জানি। তাহলে আর নটটা বের করব, 100 ভাগ 1 প্লাস 1.7 ইন্টু 10⁻⁻4 ইন্টু 25। হিসাব করবো, আমি হিসাব করবো না, আমি এত বলদ না যে বারবার হিসাব করবো। খালি হোমওয়ার্কের অঙ্ক যে আমি করে দিচ্ছি, এটা তো 7 কপালের ভাগ্য। সকালে উঠে 3বার শুকরিয়া আদায় করবা যে ভাইটা করে দিছিল। এখন তুমি আবার চাও আমি তোমাকে হিসাব করে দিব, তোমার সাহস তো কম না। দেখো এরপরে কি বলছে, এরপরে 25 ডিগ্রি হিসাব হয়ে গেছে, এবার আমার লাগবে আর এক্স, যেটা আমি জানি না, তাপমাত্রা আমি জানি না। তো আর নট তুমি পাবা এখান থেকে, আর নট এখান থেকে পাবা, তুমি জানা একটা ভ্যালু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটার তাপমাত্রা আমি বৃদ্ধি করছি, বৃদ্ধি করে বানাইছি এক্স, এক্স ডিগ্রি সেলসিয়াস। নতুন রোধ আর এক্স, এটা দেওয়া আছে কত? 117, 117 ওহম। তাহলে 117 বা নতুন রোধ ইকুয়ালস টু 0 ডিগ্রি রোধ, যেটা অলরেডি আমি জানি, এই যে এখানে বের করবা অলরেডি রোধ, এটা জানি আমরা। 1 প্লাস আলফা, যেটা প্রশ্নেই দেওয়া আছে, 1.7 ইন্টু 10⁻⁻4 ইন্টু তাপমাত্রার পরিবর্তন জানি না, 0 থেকে এক্স, এর মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হবে এক্স। 0 থেকে এক্স মানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এক্স, এক্স। এই এক্সটা তোমরা বের করবা, সবই জানি এখানে এক্স ছাড়া। আর নট এখান থেকে বের করবো, আর নট বসাবা, তাহলে 117 আর নট প্লাস 1 প্লাস ব্লাবলা প্লাস এক্স, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবা। সহজ না? আরে সারা দুনিয়ার সহজ একটা জিনিস। এরা না পারলে সকালে উঠে নিজের নামে 3বার চিল্লায় চিল্লায় গালিগালাজ করবা, এইটা। আরে প্রমিত দারে ভাই, আমার আসলে মানে আমি আসলে প্রশ্ন, ভাই আপনি এগুলো কবিতা পান কোথায়? মানে কোন জিনিসটা খেলে কবিতাগুলো আসে, আমি এটা জানতে চাই আসলে। একটা মানুষ কোন লেভেলে গেলে তার মুখ থেকে এই ধরনের কবিতা বের হয়, আমি এটা জানতে চাই আসলে। যাই হোক,
দেখো এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা অ্যাডমিশনের বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। হ্যাঁ, যারা বুয়েটে অ্যাডমিশন দিবা বা ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন দিবা রিটেনের ক্ষেত্রে আসতে পারে। ঢাকা ভার্সিটি অ্যাডমিশন রিটেনে আসার চান্স কম, ইঞ্জিনিয়ারিং এর আসার চান্স বেশি। হ্যাঁ বুঝছো, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। দেখো দুইটা তার আছে আমার কাছে, বুঝছো, এইটা একটা তার, এইটা একটা তার, যাদের দৈর্ঘ্য সমান L1 L1, মানে L আর L একই দৈর্ঘ্যের দুটা তার আমার কাছে আছে। আচ্ছা, তোমাকে একটা জিনিস আগে থেকে জানায় রাখি, দুটা রোধ যদি তুমি পাশাপাশি রাখো, রোধের এই চিহ্ন তো মনে হয় জানোই না, দুইটা তার এদের মধ্যে কিছু রোধ আছে, সো দুইটা রোধ যদি তুমি পরপর বসাও তাহলে মোট রোধ হয় এদের যোগফল, যেটা তোমার 9 10 হয়তো পড়ছিলা। এখানে কিছু রোধ আছে, ধরো এখানে রোধ আছে R1, এখানে রোধ আছে R2, তাহলে এই জায়গায় মোট রোধ হবে R1 প্লাস R2। এটাকে আমরা বলি সিরিজ সংযোগ, তাই না? 9 10 অনেকে পড়ছো, অনেকে পড়ো নাই, সমস্যা নেই, জানা রাখলাম। এই জায়গার মোট রোধ হবে R1 প্লাস R2, যদি একটা হয় R1 একটা হয় R2। এটা লাস্ট অঙ্ক, এটা পরে শেষ, এটা পরে শেষ, এটা পরে শেষ। তাহলে এর মধ্যে এমন একটা সম্পর্ক স্থাপন করো যেন এর সমবায়, সমবায় মানে দুটার যোগফল, যে এই দুটাকে একসাথে রাখলে, এই যে এটা হচ্ছে সমবায়, একটার পর একটা রাখলে তাপমাত্রার উপর যেন নির্ভর না করে, তাপমাত্রার উপর যেন নির্ভর না করে, মানে এই পুরা জিনিসটার তাপমাত্রা আমি ∆T পরিমাণ যদি আমি ইনক্রিজ করি, পরিবর্তন করি, তাহলে রোধ আগেরটাই থাকবে, রোধ আগেরটাই থাকবে, আগের সমান হবে, রোধ আগের সমান হবে। এখন হতে পারে, হতে পারে আমি যখন তাপমাত্রা বৃদ্ধি করলাম তখন এই যে রোধটা আছে, এই রোধটার পূর্বে রোধ ছিল ধরো R1 R01, এখান থেকে এটা তাপমাত্রা বেড়ে হতে পারে হয়ে গেল R11, হতে পারে হয়ে গেল, হতেই পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হতেই পারে। আচ্ছা R11 বলা উচিত না, ধরো বললাম ধরো R1 হয়ে গেল। এপাশের যে রোধটা, এই রোধটারও হতেই পারে, হতেই পারে আগে রোধ ছিল R02, এটার রোধ পরিবর্তিত হয়ে গেল R2, হতেই পারে। বুঝো, তাপমাত্রা আমি ∆T পরিমাণ ইনক্রিজ করছি বা বাড়াইছি বা কমাইছি, হোয়াট এভার, ∆T পরিমাণ পরিবর্তন করছি, পরিবর্তন করার কারণে হতে পারে এই তারের রোধ চেঞ্জ হয়ে গেল, R01 থেকে R1 হয়ে গেল। হতে পারে এই রোধেরও তাপমাত্রা চেঞ্জ হইল, মানে এই তারের রোধ চেঞ্জ হইল, R02 থেকে R2 হয়ে গেল। 0 ডিগ্রিতে ছিল R01 হয়ে গেল R1, 0 ডিগ্রিতে ছিল R02 হয়ে গেল R2। কিন্তু এই দুটাকে একসাথে করলে আগে যা ছিল পরেও তাই হবে। তো দেখো আগে কি কি ছিল, আগে ছিল R01, আগে ছিল R01 R02, আগে ছিল R01 R02, তাহলে পূর্বের রোধ সমান সমান পরের রোধ। পূর্বের রোধ কত ছিল? R01 প্লাস R02। পরের রোধটা কত? পরের রোধটা কত? এটা বাঁকা হয়ে গেছে তাই না, সোজা করতে হবে, সৌন্দর্যই মূল জিনিস। আচ্ছা, এবং পরের রোধটা কত? R01 বৃদ্ধি পেয়ে বা কমে বা হোয়াটএভার চেঞ্জ হয়ে গেছে R1, R02 বৃদ্ধি পেয়ে বা কমে চেঞ্জ হয়ে গেছে R2। বুঝছি নাকি বুঝি না? বুঝছি মনে হয়, তাই না? এই যে স্মার্ট বোর্ড ধরলে হালকা হালকা শক লাগতেছে, কারেন্ট ইলেকট্রিসিটি পড়াচ্ছি, হাতের মধ্যে হালকা হালকা শক লাগতেছে, ভালোই লাগতেছে। আচ্ছা তাই বন্ধুরা আমাকে একটু বলতে পারবা R01 প্লাস R02, এখানে তোমার কোনো কিছু করার নাই, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দুইটা পরিবাহকের রোধ, এটা ধ্রুবক একটা জিনিস, এটা চেঞ্জ করার কোনো উপায় নাই। কিন্তু এইখানে একটা ফর্মুলা আছে না, তাপমাত্রা বৃদ্ধি করলে নতুন রোধের ফর্মুলা আছে না বন্ধুরা? একটা ফর্মুলা আছে তো, ফর্মুলা ভুলে গেলে কি হবে? তাহলে R ইকুয়ালস টু R01 প্লাস আলফা ∆T। তোমরা কি এটাকে ভুলে গেছো? ভুলে গেলে কিন্তু চলবে না শিক্ষার্থীরা। তাহলে R1 প্রথম পরিবাহের কথা আমি বলতেছি, প্রথম পরিবাহকে ∆T পরিমাণ ইনক্রিজ করলে আর কত হয়? তাহলে আর আগে ছিল R01, এরপরে এটা আমি তাপমাত্রা বৃদ্ধি করার কারণে হয়ে গেল 1
R1 হয়ে গেল, তাই না? তাহলে ফর্মুলাটা কি ছিল? 1 প্লাস আলফা ডেল টি। মাই গড, বাহ সাবাস। তাহলে এই পারে কি ছিল বন্ধুরা? R2 মানে কি? যে দ্বিতীয় যে পরিবাহকটা সেটা রোধ পরিবর্তন হয়ে গেল R2। আগে কত ছিল? আগে ছিল R02, আচ্ছা, ইন্টু 1 প্লাস আলফা ডেল টি। তাপমাত্রার পরিবর্তন তো দুইটার ক্ষেত্রেই সমান। বুঝো নাই বন্ধুরা, বুঝো নাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দেখো খেয়াল করো, এইখানে মোট রোধ সমান থাকবে। তাপমাত্রা আমি যাই করি, এটা হচ্ছে প্রশ্নে বলা আছে যে এইখানে মোট রোধ সমান থাকবে এমনভাবে তুমি রো আলফার মধ্যে সম্পর্ক তৈরি করো। মানে আলফা এবং রো মানে আপেক্ষিক রোধ এবং উষ্ণতা গুণাঙ্কের মধ্যে এমন সম্পর্ক তৈরি করো যে এই পুরা জায়গার যে মোট রোধ, এটাকে বলা হয় সমবায়ের রোধ, সবসময় সমান থাকবে। সো আমি ডেলটি পরিমাণ বৃদ্ধি করছি বা কমাইছি, যে কোনো কিছু আমি পরিবর্তন করছি, যার কারণে হতে পারে এই জায়গার রোধ চেঞ্জ হয়েছে, হতে পারে এই জায়গার রোধ চেঞ্জ হয়েছে, বাট এমনভাবে চেঞ্জ হবে যে এই টোটাল যোগফলটা সমান থাকবে। তাহলে আগে যোগফল কত ছিল? তাপমাত্রা বৃদ্ধি করার আগে এই লালটা ছিল R01, নীলটা ছিল R02। ওকে, তাপমাত্রা বৃদ্ধি করার পর লালটা হয়ে গেছে R1, এটা হয়ে গেছে R2। তো বৃদ্ধি করার আগে কত? R01, R02, R01, R02। তাপমাত্রা বৃদ্ধি করার আগে। তাপমাত্রা বৃদ্ধি করার পরের যোগফল সমান হবে। তাপমাত্রা বৃদ্ধি করার পরে কি হয়েছে? R01 হয়ে গেছে R1, R02 হয়ে গেছে R2। সো R01 হয়ে গেছে R1, R02 হয়ে গেছে R2, বাট এদের যোগফল এই দুই পাশে এখনো সমান থাকবে। কেন? কারণ বলছে তাপমাত্রার উপর নির্ভর করে না, এমনভাবে একটা সম্পর্ক তৈরি করতে হবে, রোধ সমান থাকতে হবে। আচ্ছা, তো এটা ছিল আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুইটার রোধের যোগফল থাকলো। আচ্ছা, এটা কি নতুন তাপমাত্রায় রোধ না? এই যে দুইটা জিনিস, এটা কি ডেল্টি তাপমাত্রায় রোধের ফর্মুলা না? ডেল্টি তাপমাত্রায় রোধ এগুলো না? তাহলে ডেল্টি তাপমাত্রায় নতুন রোধের ফর্মুলা আছে না? ডেল্টি তাপমাত্রায় কোন রোধ চেঞ্জ হয়ে কত হয় তার একটা ফর্মুলা আছে না? এটা যে 0 ডিগ্রিতে রোধ ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টি, সেটাই করছি। তাহলে R1 মানে কোনটা? R1 দেখো, এই যে R1 মানে কোনটা? R1 মানে হচ্ছে প্রথমটা ডেল্টি পরিমাণ বৃদ্ধি করার পর নতুন রোধ। তাহলে প্রথমটার আগের রোধ কত ছিল? R01 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টি। দ্বিতীয়টার রোধ হয়ে গেছে R2, বাট 0 ডিগ্রিতে ছিল R02, এবং ফর্মুলা বসায় দাও 1 প্লাস আলফা ইন্টু ডেল্টি। তাহলে এইটা হচ্ছে নতুন রোধ, যেটা এটার সমান। আমি ফর্মুলাটা ভেঙে লিখছি, এটা হচ্ছে নতুন রোধ যেটা এটার সমান। আমি শুধু এটাকে একটা ফর্মুলায় লিখছি, বুঝছি? ওকে, GTA 7 লঞ্চের আগে ছাড়তেছি না আজকে, এটা শেষ হবে তারপর ছাড়বো। প্রিয় বন্ধুরা দেখো, এবার জাস্ট প্লেন ঢালা হিসাব। R01 প্লাস R02 ইকুয়ালস টু, এটা গুণ করে দাও তো ভিতরের সাথে। R01 প্লাস R01 আলফা ডেল্টি প্লাস R02 1 প্লাস আলফার সাথে গুণ করলে, প্রথমটার সাথে গুণ করলে R02ই থাকবে, ইন্টু R02 আলফা ডেল্টি। এটা অ্যাডমিশনের তো একটু কঠিন মনে হতে পারে, বাট দেখো বুঝো, নিজে একটু প্র্যাকটিস করবা, দেখবে সহজ লাগবে। আচ্ছা, তুমি দেখো তো উভয় পক্ষ থেকে R01, এপাশ থেকে R01, এপাশ থেকে R01 কেটে দিতে পারি, এপাশ থেকে R02, এপাশ থেকে আমি R02 কেটে দিতে পারি। চলে গেল, কেটে চলে গেল, যাক দূর হয় এনতে। দুই পাশে একই জিনিস কেটে দিলাম, এই দুই পাশে একই জিনিস কেটে দিলাম। বা এভাবে চিন্তা করতে পারো, এপাশে আনলে মাইনাস হয়ে যাবে, কেটে যাবে, এপাশে আনলে মাইনাস হয়ে যাবে, কেটে যাবে। উভয় পক্ষে একই জিনিস আমি কেটে দিছি। তাহলে এপাশে থেকে 0 ইকুয়ালস টু R01 আলফা ডেল্টি প্লাস R02 আলফা ডেল্টি। আচ্ছা, আমি কি বলতে পারি R01 আলফা ডেল্টি সমান সমান মাইনাস R02 আলফা ডেল্টি? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, প্রথমটা হচ্ছে আলফা 1, পরেরটা হচ্ছে আলফা 2। সো এটা হচ্ছে আলফা 1 প্রথমটা, পরেরটা আলফা 2। সো এটা হবে আলফা 1, পরেরটা হবে আলফা 2। সো আলফা 1, পরেরটা আলফা 2, আলফা 1, এটা আলফা 2। আচ্ছা, এখান থেকে একটা কাজ করতে পারি, তাপমাত্রার পরিবর্তন উভয়ের জন্যই সমান না? উভয়ের জন্য আমি ডেল্টি পরিমাণ চেঞ্জ করছি না? কাজেই এটাও উভয় পক্ষ থেকে কেটে যায়। যোগ আকারে ছিল, 0 ছিল, আমি দুইটাকে দুই পাশে নিয়ে আসছি। সো আর ওটুকুটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, আর R1
O1টা আগের জায়গাতেই আছে, ঠিক আছে? দুইটা এক জায়গায় ছিল, আমি দুইটাকে সমান সমান দুই পাশে লিখছি, একটা মাইনাস হয়ে গেছে এই জন্য। তাহলে আমি বলতে পারি যে আর নট ওয়ান আলফা ওয়ান ইকুয়ালস টু মাইনাস আর নট টু আলফা টু। শুধু কাটাকাটিটুকু রিপিট করেন না। আচ্ছা দেখো, কাটাকাটিটা আমি আবার বলে দিচ্ছি এখানে কি ঘটলো। এইটা আর এইটা তো আমি ফর্মুলা করে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি দেখো তো এই ইকুয়েশনের এ পাশেও আছে আর ও ওয়ান। তুমি দেখো এই যে আমি যখন ভেঙে ভেঙে লিখে ফেলছি এটাকে, যখন এই যে এই জিনিসটাকে আমি কি করলাম, এটার সাথে গুণ করে দিব। সো আর নট ওয়ান একবার এটার সাথে গুণ হবে, আর নট ওয়ান একবার এটার সাথে গুণ হবে। তো ওয়ানের সাথে গুণ হয়ে থাকলো আর নট ওয়ান, আলফা ওয়ান ডেলটি এর সাথে গুণ হয়ে থাকলো আর নট ওয়ান আলফা ওয়ান ডেলটি। তো দেখো এইভাবে এটাও আমি গুণ করলাম। তো এপাশেও একটা আর নট টু আছে, এপাশেও একটা আর নট ওয়ান আছে, এপাশেও আর নট ওয়ান আছে, আর নট টু আছে। কাজেই তুমি একটা কাজ করতে পারো, উভয় পক্ষ থেকে একই জিনিসগুলোকে কাটাকাটি করে দিতে পারো। এমন দেখছো কি, 2 প্লাস এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস টু, তাহলে 2 আর 2 কাটা, এক্স ইকুয়ালস টু ওয়াই হয়। দেখছো কি না কখনো? একই জিনিস যোগ থাকলে কেটে দেওয়া যায়। তো একই জিনিস যোগ আছে, আমি কেটে দিছি। কেটে দিয়ে আমার এই পার্টটা থাকতেছে, এই পার্টটা। এখন এইটা প্লাস এইটা হচ্ছে আমার জিরো। তাহলে যদি আমি জিরো না রেখে একটাকে এপাশে নিয়ে আসি, তাহলে একটা সামনে মাইনাস চলে আসবে। তো আমি এটার সামনে মাইনাস দিছি, একই তো, যেখানে সামনে মাইনাস দিলেই তো হয়। এইটা, এই হলো আমার ইকুয়েশন আসছে এখান থেকে। আচ্ছা, তাহলে আমার বাকি পার্টটা কমপ্লিট করি। তুমি প্রশ্ন পড়লে বুঝবা, প্রশ্নে আমাকে সম্পর্ক বের করতে বলছে আলফা আর রো দিয়ে, বুঝছো? আলফা তো আছেই, আমার রো লাগবে। রো কেমনে আসে? রো কেমনে আসে দেখো, রো কেমনে আসে? রো এর কোনো ফর্মুলা মনে আছে? রো এর কোনো ফর্মুলা কি মনে আছে তোমাদের? হ্যাঁ, আমরা গত ক্লাসে একটা রো এর একটা ফর্মুলা দেখছিলাম না? রো এর একটা দেখছিলাম না, যে আর ইকুয়ালস টু রো এল বাই এ। আর ইকুয়ালস টু রো এল বাই এ দেখছিলাম কিনা? এল বাই এ নাকি এ বাই এল কি ছিল জানো তো? এককটা মিলাই, ওহম মিটার। হ্যাঁ ঠিক আছে, রো এল বাই এ। আর ইকুয়ালস টু রো এল বাই এটা দেখছিলাম না এই ফর্মুলাটা? দেখছিলাম তো না? আচ্ছা দেখছিলাম। তো তুমি একটা কাজ করতে পারো না? তাহলে প্রথম রোধ যেটা আর ও ওয়ান, এটাকে আমি কি বলতে পারি? রো ওয়ান এল ওয়ান। এল তো সমান তাই না? দৈর্ঘ্য তো সমান, সবারই দৈর্ঘ্য সমান, সবারই দৈর্ঘ্য হচ্ছে এল। তো রো ওয়ান এল ডিভাইডেড বাই এ, এও তো সমান। দেখো এটারও যেটা এ, এটারও এটা এ, দুইটার ক্ষেত্রফল কিন্তু একই, দুটার কিন্তু ক্ষেত্রফল একই, একই তার, একই পরিমাণ মোটা তার। ইন্টু আলফা ওয়ান ইকুয়ালস টু মাইনাস আর ও টু, মানে দ্বিতীয় তারের রোধ। রোধের ফর্মুলা কি? আপেক্ষিক রোধ, যেটা বললাম রো টু, দৈর্ঘ্য ভাই ক্ষেত্রফল। আচ্ছা, ইন্টু আলফা টু তো আগে থেকেই আছে এখানে। দেখো তো এখান থেকে তোমরা বলতে পারো এটা, যে এই যে এল বাই এ, এ পাশেও এল বাই এ একই জিনিস, গুণ আকারে আছে। তুমি এটা কাটাকাটি করো, এ পাশ থেকে এ পাশে কাটাকাটি করো, এরকম আর কি, যে 2x ইকুয়ালস টু 2y, তাহলে 2 2 কাটাকাটি করলে তোমার x আর y থাকবে না? এরকম একই জিনিস গুণ থাকলে তো কাটা যায়, একই জিনিস গুণ থাকলে তো কাটা যায়। এখানে একই জিনিস যোগ ছিল কেটে দিছি, এখানে একই জিনিস গুণ ছিল আমি কেটে দিছি। তাহলে আলফা ওয়ান রো ওয়ান ইকুয়ালস টু মাইনাস আলফা টু রো টু। তুমি যদি এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আলফা ওয়ান রো ওয়ান প্লাস হয়ে যাবে আলফা টু রো টু ইকুয়ালস টু জিরো। এটাই হচ্ছে আমার সেই আলফা এবং রো এর মধ্যে সম্পর্ক। বুঝছি, বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ, তো এই ম্যাথটা বুঝছি কেমনে, এটা অ্যাডমিশনের জন্য হইতে পারে। হ্যাঁ, অ্যাডমিশনের জন্য এটা দরকারি হইতে পারে। সো ক্লিয়ার, মাথা বুঝছি, মাথার মধ্যে ঢুকছে। আচ্ছা, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু একাডেমিকে আসার চান্স খুবই কম, এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হয়তো আসতে পারে। ইহা
ভাইয়া অ্যাডমিশনে আসলে এত বড় ম্যাথ করলে তো টাইম থাকবে না। না, এটা অত বড়ও না তো, খাতায় করো, তোমার হচ্ছে যে বেশি সময় লাগবে না তো, খাতায় করলে বেশি সময় লাগবে না। আমি তো এখানে ফর্মুলা টর্মুলা লিখছি, তোমাকে বুঝাইছি যে ভাই দেখো এত এত আমি এগুলো করছি, তোমার তো এত কিছু লেখাই লাগবে না, তোমার চিত্র আঁকানো লাগবে না, তুমি খালি একটা টান দিয়ে চিত্র আঁকাবা, এই এই চিত্র তুমি আঁকাই নিবা, খালি দুটো টান দিয়ে চিত্র আঁকাই নিবা, তারপরে তুমি জাস্ট এই যে এই হিসাবটা করবে। এটা করতে তোমার ম্যাক্সিমাম একটা পেজের 3 ভাগের 1 ভাগ লাগবে, যেটা বুয়েট অ্যাডমিশনের আদর্শ জায়গা। এবং বুয়েট অ্যাডমিশনে কিন্তু এমন না যে 3 আঙ্গুল পরিমাণ জায়গা দেয়, এমন কিন্তু না। বুয়েট অ্যাডমিশনে 1 পেজে 2টা ম্যাথ করা লাগে, অনেকে জানো না। তো ভালো জায়গা থাকে, পর্যাপ্ত জায়গা থাকে বুয়েট অ্যাডমিশনে, সমস্যা হবে না। তোমরা মার্কেটে একটা যাবা, মার্কেটে যায় তুমি লিগাল সাইজের পেপার কিনবা, বলবা যে লিগাল পেপার দেন, লিগাল 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 পেপার নিবা। লিগাল পেপারের মোটামুটি এরকম পেপার, বুয়েট অ্যাডমিশনের খাতা হয় এরকম, একটা লিগাল পেপার বেশ লম্বা হয়, লিগাল পেপার বেশ লম্বা হয়, এটার মধ্যে এইটুকু জায়গা থেকে একটা অঙ্ক করার, এইটুকু জায়গা থেকে আরেকটা অঙ্ক করার, ভালো জায়গা থাকে, লিগাল পেপার অনেক বড় হয়। আচ্ছা শেষ, যাও শেষ, আজকে আমাদের পড়াশোনা এই পর্যন্তই ছিল, আমাদের পড়াশোনা শেষ। এবং সময়ও এমন আহামরি ফ্যাক্টর না। দেখো সব ম্যাথ তো আর অনেক সময় খাবে না, কিছু কিছু ম্যাথ থাকে যেগুলো অনেক সময় খায়, আর কিছু কিছু ম্যাথ থাকে যেগুলো একদম ছোট। তো যেগুলো ছোট ওগুলো করলে তো তোমার কিছু সময় বেঁচে যাচ্ছে, ওই সময়টা কিছু বড় ম্যাথে তুমি ইনভেস্ট করতে পারবা। সব ম্যাথে তো আর 3 মিনিট লাগে না, কিছু কিছু ম্যাথ 1 মিনিটে হয়ে যায়। দেখবা কোশ্চেন ব্যাংক খুলে দেখবা কিছু কিছু ম্যাথ থাকে অনেক সহজ, 1 মিনিট 2 মিনিটে হয়ে যায়। তাহলে যে এক্সট্রা টাইম বাঁচালে ওটা কি করবা? কঠিন ম্যাথে ইনভেস্ট করবা, বুঝে নাই? এই তো, ঠিক আছে, ওকে, ভালো থাকো সবাই। আহ, আমি ইললিগাল পেপার কিনছি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, গুড নাইট। আমরা নেক্সট ক্লাসে আবার দেখা করবো, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে পড়াশোনা কন্টিনিউ করবো, ঠিক আছে? ভালো থেকো এভরিওয়ান, গুড নাইট, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ সুন। আবার দেখা হবে, যাও তোমাদের ছুটি, বাই। এই ছিল আমাদের পর্ব 3, নোট জমা দিও। এবং আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার কোর্সে কিন্তু ভর্তি চলছে, ভর্তি হতে পারো, ভর্তি হলে বেশ ভালো হবে। তোমরা ভর্তি হলে তোমাদের টাকা দিয়েই চলি, টাকা পয়সা নাই, তোমরা টাকা পয়সা দিলে একটু কিনতে পারো। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, গুড নাইট।